ওই অপারেশনের টাকাটাও আমি আমার থেকেই দিছি তাকে, কারণ আমি তাকে পাচ্ছিলামই না। তখন আমি বুঝে গেছি আমি কি লোককে বিয়ে করছি। হয়তো আমি সিঙ্গেল থাকতাম, আমার লাইফে আমি ভালো ছিলাম। আমি দেখলে আমাকে মনে হয় আমি সুস্থ ভাইয়া। আর যখন আমার দরকার হয়েছে তখন আমি তাকে পাইনি। কিভাবে পাবো? সে তো তার মামাতো বোনের সাথে তো খুব মস্তি করতেছিল। যেদিন আমার অপারেশন, আমি তারপর দিনের বাসায় আসছি, আমি ফোন করে জানতে পারি সে তার মামাতো বোনের সাথে বাইরে স্টে করতেছিল। আমি তোমাকে আমার ফ্যামিলিতে নিতে পারি নাই, আমার টাকা পয়সা ইনকাম নাই, তোমার কাছ থেকে টাকা নেই, আমি কিছু করতে পারি নাই, আমার কোনো মানে নিজের কোনো ওয়ে নাই। হ্যাঁ, এই মুহূর্তে এই বাচ্চাটা আমার পক্ষে অ্যাকসেপ্ট করা পসিবল না। আমি তোমার গার্লফ্রেন্ড না, এখন আমি তোমার বিয়ে করা ওয়াইফ। তুমি যদি তোমার সংসার ঠিক আছে, তুমি আগে সংসারটা করো। আমার কাছে মনে হচ্ছে বিয়ে করে আমি সংসার করতেছি, তুমি করতেছো না। তোমার আসার দরকার তুমি আসতা, তোমার শোয়ার দরকার তুমি শুইতা, তোমার খাওয়ার দরকার তুমি খাইতা, তুমি চলে যাইতা। আমি একটা ছেলে মানুষ থাকতে আমি কেন ইনকাম করে তোমাকে খাওয়াবো? আমি কেন বাইরে যাব? আমি 10 জন আমার মুখ কেন দেখবে? তার একটা কথা, আমি ব্যর্থ, আমি পারি না। কেন পারবা না? তুমি পুরুষ মানুষ না? আমাকে দেখে আমি এরকম না। আপনি বলেন না যে মানলাম আমি অনেক খারাপ, তারপর আমি আমার খারাপ সাইড থেকে এই লোকটাকে অনেক কিছু করে ট্রাই করছি যে না, সে আছে আমার গার্জিয়ান, সে আমাকে সাপোর্ট করুক। ওয়েলকাম টু মুনজাহামেদ শো। আমি মুনজাহামেদ। আমার গেস্ট আজকে, ওর নাম হচ্ছে বেলি রফ, কিন্তু ফেসবুকে ওর নাম হচ্ছে বিলি আইলিশের নামটাও নিয়ে নিছে, বাট ওর নাম হচ্ছে আসলে বেলি ফুলের বেলি। বেলি মডেলিং করতে একসময় ওকে আমি চিনি, ইটস বিন 10 ইয়ার্স তোমাকে, যখন উই মেট ফার্স্ট ইয়ার 10 অথবা 9 ইয়ার্স হবে। দেখা হয়েছে গুলশান একটা রেস্টুরেন্টে, তুমি আমার সাথে মিট করতেছিলা, আমার মনে আছে। সো এরপরেও হাওয়া কোনো খবর ছিল না। হঠাৎ করে সে আবার কয়েক মাস আগে নক দিল যে ভাইয়া। তাই আমি বললাম, ওর ফেসবুকে গিয়ে দেখি শি ইজ ডেভাস্টেটেড। ওর একটা ঘটনা ঘটে গেছে লাইফে, মানে অনেকদিন যেহেতু কন্ট্যাক্টে ছিলাম না, একবারই দেখা হচ্ছে লাইফে। ওর লাইফে অনেক কিছু ঘটছে, যেটা বুঝলাম ও আসলে কথা বলতে যাচ্ছে। বিলি, আমি জানি না তোমার আসলে মনের অবস্থা বা শরীরের অবস্থা কীরকম, বাট যতটুকু তুমি আজকে বলতে চাও বলতে পারো। প্রথমত ওয়েলকাম টু মাই শো। তুমি আসার পরে বলতেছিলে কি যে কয়েকদিন আগে দেখলাম আমি তোমাকে চিনতে পারতাম না, কি কেন? ঘটনাটা বলো। ঘটনাটা, যারা আমাকে হচ্ছে আমার ফেসবুকে বা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা হচ্ছে আমাকে ফলো করে, নিশ্চয়ই তারা সবাই জানে যে আমার অনেক ফলোয়ার্স তো মনে হয় টিকটকে, ইনস্টাগ্রামে, না? হ্যাঁ। কত কিরকম? আমার ফেসবুকে অলমোস্ট 1.5 লাখের উপরে ফলোয়ার, আর ইনস্টাগ্রামে প্রায় 4 লাখ, আরেকটা অ্যাকাউন্ট আছে 2 লাখ, আর টিকটকে হচ্ছে 2 লাখ। মডেলিং করতে না মনে হয় হালকা? না, হালকা বলতে না, আমি ভালোই কাজ করতেছিলাম স্টার্টিং। আমি আমার ফার্স্ট জার্নি স্টার্ট হয়েছে ম্যাগাজিনের মাধ্যমে। আমি ম্যাগাজিনে শুট করতাম। হ্যাঁ, ফটোশুট থেকে দেন হচ্ছে ভিডিও, মানে আপনার হচ্ছে সং ভিডিও থেকে শুরু করে, তারপর টিভিসি থেকে শুরু করে, নাটক থেকে শুরু, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব কাজই করছিলাম। তো রানিং কাজের মধ্যেই 2019 সালে হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। উনি আমাকে হচ্ছে নক দেয়। তো পরিচয়টা এভাবে হয়, সে আমাকে 2019 সালে আমার ইনস্টাতে আমাকে হচ্ছে নক দিয়েছিল। তো এখান থেকে তার সাথে আমার পরিচয়। তো পরিচয়ের মাধ্যমে আস্তে আস্তে পরিচয়, বাট তারপর হচ্ছে আমরা রিলেশনে যাই। রিলেশনে 1 থেকে 1.5 বছর পর হচ্ছে মানে আমরা দুইজনের হচ্ছে সম্মতিতে, এবং যেহেতু আমরা একজন আরেকজনের রিলেশন ছিলাম, লাভ রিলেশনে ছিলাম, সো বিয়েটাও আমাদের হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং মিউচুয়াল স্বীকৃতিতেই হয়েছে। তো ফ্যামিলির মাধ্যমে হয়েছে না? আমার সাইড থেকে সব ওকে ছিল, ওর ফ্যামিলি থেকে হচ্ছে ওর বাসায় সবাই আমার ব্যাপারে জানতো। তো ওর বাবার সাইড থেকে একটু আপত্তি ছিল আমাকে নিয়ে। তোমার লাইফস্টাইল দেখে? লাইফস্টাইল বলতে ভাইয়া, এখন যে ব্যক্তিটার সাথে আমি রিলেশনে ছিলাম, যার সাথে আমি বিয়ে করেছিলাম, সে তো শুরু থেকেই আমার ব্যাপারে সবকিছু জানতো। সে জানতো, বাট তার ফ্যামিলি তো জানতো না? তার ফ্যামিলিও জানতো। আচ্ছা, ওকে। তারপর তারা রাজি হয়েছে? তার রাজি দেওয়ার কথা না? A to Z রাজি। এখন ফ্যামিলিকে কনভিন্স করার দায়িত্ব হচ্ছে ওনার, যেহেতু সে আমার দায়িত্ব নিচ্ছে। তুমি কি চেঞ্জ হয়েছিল? তার আগে বলে দিই ওকে, আজকে এখন চিনতে পারবেন না। ও লাইফস্টাইলটা হচ্ছে ফেসবুকে বা ইনস্টাগ্রামে
আমি অনেক মানে একটু বোল্ড, হ্যাঁ। ও একটু বোল্ড এবং ফিগার টিগার এরকম শো টো করে, সেই জন্য আমি বলতেছিলাম যে তাহলে তো রাজি হওয়ার কথা না, কজ কোনো মানে যেই ঝামেলাটা এখন হয়েছে, ও যে জানে যে কেন ঝামেলাটা হয়েছে, কোনো ভদ্র ফ্যামিলির ছেলের যদি গার্ডস না থাকে তাহলে ফ্যামিলি রাজি হবে না, সেটা ও জানতো। এবং এই জন্যও বলতেছে যে তোমার হাজবেন্ডের দায়িত্ব ছিল যে কনভিন্স করা হ্যাঁ, ফ্যামিলিকে। কারণ তার তো কোনো আপত্তি ছিল না, কারণ সে কিন্তু হচ্ছে আমার তোমাকে দেখে লাইফস্টাইল, ডেফিনেট হ্যাঁ, তোমাকে দেখেই নক করছে। এবং সে তো আমার সাথে আগে হচ্ছে আমরা যখন রিলেশনে ছিলাম, আমরা প্রায় 2 বছর লিভিং এ ছিলাম, সে আমার সাথে লিভিং এ ছিল। তো এই জিনিসটা নিয়ে আমার আপত্তি ছিল, রাইট। কারণ আমি যতই মডার্ন কালচারে হই না কেন, আপনি যখন বিয়ে ছাড়া একটা ছেলের সাথে আপনি লিভিং এ থাকবেন, আপনার কাছে এটা নর্মাল হলো, আপনার আশেপাশের মানুষের কাছে এই জিনিসটা নর্মাল না। অফকোর্স। তো আমার ফ্যামিলি পার্সন বা আমার ফ্রেন্ড সার্কেল যারাই ছিল, কারণ ও দেখা গেছে ও আমার এখানেই পড়ে থাকতো, আর মেনলি তো হচ্ছে ও কিছু করতো না। মানুষ অনেক ভুলই করে, আমাকে দেখলে হয়তো ভুলই করে, মানে অনেক ভুল আমার, আচ্ছা, ভুল, অনেক okay. কিছু মানে হয়েছে, ভুল করে, হ্যাঁ বুলিংও করতেছে। এখন আমি বুলিং এর শিকার হচ্ছি যে টান অনেক হচ্ছি না, বুলিং তোমার আগেও হইতো, শুরু থেকেই ছিল তোমার ভাইয়া, ব্যাপারটা। যারা তখন ডিফারেন্ট ছিল, এখন ডিফারেন্ট না, তারা আমি যখন মিডিয়াতে কাজ করতে আসবো না, আমার অনেক কিছু মাইন্ডসেট করে আসতে হবে। মানে বললাম যে বুলিং তখনও ছিল, বাট হ্যাঁ। এখন একটু ডিফারেন্ট ভাবে হয়েছে। এখন একটু ডিফারেন্ট হচ্ছে, আপনি যেটা বললেন যে ভদ্রঘর, সে ভদ্রঘরের ফ্যামিলি আমি বলবো না তাকে, ওকে, এখন প্রতারক ফ্যামিলি। ওকে, বিকজ না প্রথম তো ছিল, প্রথম যখন তুমি প্রথম প্রেম আমিও করছো, living মনে এ করতাম ছিলা, ফ্যামিলিটা সেটাই। অন্যরকম, হ্যাঁ হ্যাঁ, কারণ ওই ফ্যামিলিটার সাথে আমি অনেক লং টাইম হচ্ছে টাইম স্পেন্ড করছি। ওর বাসায় আমার যাওয়া আসা হতো, ওর মার সাথে আমার রেগুলার কথা হতো, ওর ভাই ব্রাদারতে সরে, ইভেন ওর ভাইয়ের বিয়েতে আমি সম্পূর্ণ ওর ভাইয়ের বিয়েতে আমি ছিলাম। ওকে। যদি প্রবলেম হতো তাহলে দ্যাট টাইমে তারা আমাকে প্রবলেমটা জানাতো, একমাত্র তার বাবা ছাড়া আর কেউ কোনো কিছুতে প্রবলেম আমাকে জানায় নাই। আর যদি ওর বাবা কি বলছে? মানে ওর মানে আমার যে শ্বশুর আব্বা, উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, মানে ওনার সাইড থেকে উনি ঠিক ছিল, আমাদের সাইড থেকে আমরা ঠিক ছিল। কিন্তু কি আপনি হচ্ছে যখন একটা মানুষের লাইফে যাবেন, নিশ্চয়ই তো সে আমার ব্যাপারে জানতো, অবভিয়াসলি সে আমার প্রোফাইল দেখছে, আমার লাইফস্টাইল দেখছে, সেটা দেখেই তো তোমাকে হ্যাঁ knock সেটা দিছে। আমার এক্স্যাক্টলি দেখেই তো কথা knock হচ্ছে। দিছে। ভাইয়া আমি তো আগে এমন যে না, আমি আগে বোরখা পরতাম, পড়তাম, মানে এখন করতাম, খুল্লা। মানে তাকে আমি দেখাইছি আমি খুবই একটা সংস্কারী মেয়ে, হ্যাঁ বোরখা পরতামই করতাম, এখন তার সাথে বিয়ে হওয়ার পর আমি এরকম হয়েছি না। না, উল্টা হয়েছে আমি জিনিসটা। 2016 সাল থেকে মডেলিং এ কাজ করি, হুম, এবং তার সাথে যখন আমার পরিচয়, ধরতে গেলে আমাকে কম বেশি সবাই চিনে, অনেক হাইলাইটে ছিলাম আমি তখন, আমার রানিং কাজ চলতেছিল। চেঞ্জ হয় নাই বলতে, রিলেশনের পর থেকেই আমি আমাকে অনেক চেঞ্জ করছি, করেছো, হ্যাঁ। যেহেতু আমার মাইন্ডটা একটু অন্যরকম, যেহেতু ভাই আমি একটা, আমার ফ্যামিলিতে কেউ নেই, হুম, আমার বাবা নেই, মা নেই, ভাই বোন বলতে কেউ নেই, আমি একাই লাইফ লিড করি। বাবা মরে যাওয়ার পর থেকে হচ্ছে আমার মেন স্ট্রাগলটা স্টার্ট হয় আমার লাইফে, যেহেতু অনেক কাহিনী আছে বাবা মারা যাওয়ার পর, এটা হয়তো বা মানুষ যারা ফেস করছে যে টাকা সম্পত্তি এরকম একটা জিনিস, রক্ত রক্তকে চিনে না, রাইট। এরকম জিনিসও আমি ফেস করেছি আমার লাইফে। তো উনি আমার ব্যাপারে যে জানতো না, সবই জানতো, রাইট। এ টু জেড, কারণ আমার ছায়া হিসেবে আমি তাকে রাখছি। আমি যেখানে যেতাম, যাদের সাথে কথা বলতাম, যাদের সাথে দেখা করতাম, আমার কাছে এভরিথিং, এই পার্সনটাকে আমি একটা সেকেন্ডের জন্য আমার কাছ থেকে দূরে রাখিনি, এবং সে আমার থেকে দূরে থাকতো না। ঘটনাটা মানে সবই ভালো চলতেছিল, বিয়ে হওয়ার পর থেকে আমি আস্তে আস্তে তার যে রূপটা সেটা আমি ফিল করতে পারি। আমি আমার বাবার প্রপার্টি সাইড থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট পাই, প্রায় 60 লাখ টাকার মতো পাই, আমার বাবা আমার জন্য রেখে গেছিল। তো মূলত সে হচ্ছে বেকার, তার সাথে যখন আমি রিলেশনে, তখন থেকে তাকে এনকারেজ করতাম, আপনি কিছু করেন না কেন, করেন না কেন, করেন না কেন, যেহেতু এখন আপনার লাইফে একটা হচ্ছে পার্সন আছে, যখন একটা ছেলে যখন সেটেল থাকবে না, তখন কিন্তু হয়তোবা আমি এখন যে পরিস্থিতিতে আসি, আজকে যদি সে সেটেল থাকতো, তার ওই মাইন্ডটা ওরকম থাকতো, তার মানে চিন্তাধারা ওরকম থাকতো যে না, আমার লাইফে এখন একটা মেয়ে আছে, আমার তার দায়িত্ব নেওয়া উচিত। কারণ আমি দেখছি কি, আমি তার দায়িত্ব নিয়েছিলাম, সেই কখন আমার দায়িত্বটা নেয়ই নাই, কারণ সে আমার এখানে থাকতো, আমার এখানে মানে সবকিছুই মানে আমার উপরে ডিপেন্ডেন্ট ছিল।
বিয়ে হওয়ার পরে সে মানে আমাকে যখন দেখছে আমার ওই সাইড থেকে, আমার ফ্যামিলি সাইড থেকে টাকা আসা শুরু করেছে, তখন সে হঠাৎ আমাকে একদিন অ্যাপ্রোচ করে যে আমি এরকম বিজনেস করতে চাই, আমার ফ্যামিলি তো আমাকে এত বড় অ্যামাউন্টের সাপোর্ট দিবে না, তুমি আমাকে হচ্ছে এই অ্যামাউন্টের সাপোর্টটা দাও, আমি ইন ফিউচারে হচ্ছে তোমাকে এটা করে দিব। তো তাকে আমি 2022 সালে 10 লাখ টাকা দিই তাকে বিজনেস করার জন্য। তাকে আমি 2022 সালে 10 লাখ টাকা দিই তাকে বিজনেস করার জন্য। এটা গেছে ফার্স্ট স্টেপ। তো বিয়ের পর? হ্যাঁ, বিয়ের তখন পরে কি ওর বাবা মেনে নেয়? সে যখনই আমি বলতাম যে এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো আমাদের হচ্ছে গুছানো উচিত, থাকতে কোথায় তোমরা? আলাদা? আলাদায় থাকতাম, মানে সে আমার সাথেই থাকতো। ওরা তো আগের মতোই থাকতো, তাই না? তাহলে তো ফ্যামিলি লাইফ হলো না তোমার? না, ফ্যামিলি আমি অনেক, ভাইয়া আমার লাইফে যে অশান্তি কম ছিল তা না। আমি যদি এখন আমার চ্যাট দেখাই বা ওর সাথে আমার কনভারসেশন দেখাই, কথাটা বুঝাই আমি কি বলতেছি। বলেন। তুমি লিভ ইনে ছিলা 2 ইয়ার্স, হ্যাঁ, এরপরে বিয়ে করছো, হ্যাঁ, বিয়ের পরেও লিভ ইনেই ছিলা, ধরতে গেলে লিভিং এ ছিলাম। দ্যাটস মাই পয়েন্ট। কিন্তু বিয়ে যেটাকে বলতেছো সেটা বিয়ে ছিল না, বিয়েটা আসলে তোমার পক্ষ থেকে ছিল, ওর পক্ষ থেকে লিভ ইনই ছিল। যদি বিয়ে হতো তাহলে ওর ফ্যামিলি থেকে সবার সাথে তুমি ওর শ্বশুরবাড়ি যেতে, তুমি ওর বাসায় তুমি থাকতা, ওর তো দিক থেকে লিভ ইনই ছিলা তুমি। এই দায়িত্বটা কি আমার ছিল ওর বাসায় নিয়ে যাওয়া? ছিল। আমি আমার সাইড থেকে বলতাম ভাইয়া। না না, বিয়ে শোনো, বিয়ে যখন করছো তুমি বলতেছো তোমার কেউ নাই, তার মানে তুমি বলছো সবাই আমার সব দিকে ঠিক না, তোমার তো কেউ নাই, মানে তোমার তো ফ্যামিলিই নেই। হ্যাঁ, তো ভুলে যাবে এটা তোমার সাইডের কথা। ওর ফ্যামিলি তুমি চাইছো একটা ফ্যামিলি তুমি পাবে। হ্যাঁ অবশ্যই। তো বিয়েতে তোমরা ওর ফ্যামিলি কেউ ছিল? হ্যাঁ। কে ছিল? মানে ওর ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে ভুলে যাও, এটা দ্যাটস নট ফ্যামিলি। ওকে, ফ্যামিলির কথা না, ফ্যামিলি পারসন সে কেন নিতে পারে না, এটার পিছনে রিজন ছিল যে কোনো রিজনই ছিল না। সে আমাকে যে রিজন দেখাইছে সেটা আমি ভাইয়া আসলে কি এখন তার মোটিভটা আমি তখন বুঝতে পারি না, বুঝছো, তুমি বুঝার পরে তুমি আগাইছো, ওরা না, জানি না না, কেন আমি আগাইছো, তোমার তখন ভালো বুঝি লাগছে, নাই। তুমি তাকে আমি লাভ করতাম ভাইয়া, হ্যাঁ, তার মোটিভটা কিন্তু আমি তখনও ক্লিয়ার না। যে আরে মোটিভ ক্লিয়ার না হওয়ার কি আছে? তোমাকে সে নক দিছে, সবাই তোমাকে হাজারটা ছেলে নক দেয়, আমি জানি ওই ফালতু সব বিষয়গুলো তুমি জানো। মেয়েদের ইনবক্স না আউটবক্সে স্প্যামে যারা পড়ে থাকে, হি ওয়াজ ওয়ান অফ देम। ইউ হ্যান্ড পিকড হিম যে না, আমাকে 100টা লুচ্চা পোলাপান নক দিচ্ছে, আমার এই পোলাটাকে কম লুচ্চা মনে হয়েছে, দ্যাটস ওয়াই ইউ ওয়েন্ট টু হিম। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোমাকে চুজ করলাম, রাইট? লিভ ইন করছো, দ্যাটস ফাইন। তুমি চাইছো বিয়ে করতে, তুমি বলতেছিলে যে তুমি অ্যাজ এ মুসলিম হিসেবে তোমার লাইফস্টাইল যাই হোক, আমি চেঞ্জ করতেছিলাম নিজেকে, আমি বিয়ে করবো। তো বিয়ে তো ফ্যামিলি থেকে হওয়ার উচিত ছিল, তোমার ফ্যামিলি নেই, ওর তো ফ্যামিলি আছে। তুমি বলতেছো তুমি ওর সাথে বাসায় আসা যাওয়া করছো, তাহলে সেভাবে বিয়ে করতে। ওর বাবাও মেনে নেয় নাই, কিন্তু ওর মা, ওর ভাই বোন ছিল, ওর আরও ফ্যামিলির অনেকেই ছিল, তাই না? তো সেভাবে করতো, তুমি সেটা করো নাই, তুমি তো সেটা মেনেই নাও নাই। তুমি মেনে নিছো যে বা লিভ ইন মানে লিভ ইন, ওর দিক থেকে লিভ ইন ছিল, তোমার দিক থেকেও তুমি সেটা মেনে নিছো। তো এখানে আসলে তুমি যেটা বলতেছো যে না, ওর মোটিভ তুমি প্রথম থেকেই জানো। মোটিভ আমি কিভাবে প্রথম থেকে যে সে আমার থেকে টাকা নিয়ে আমাকে আমার সাথে প্রতারণা করছে? তোমাকে সে তো পাইছে না, পাবে, সেই জিনিসটা তার মধ্যে ছিল, রাইট? তো ওইটার কথা হচ্ছে ব্যাপারটা, সেটা তুমি তো জানোই। এখন ভাইয়া আচ্ছা ধরো এখন তুমি বিয়ে করছো সবাইকে বাদ দিয়ে, মানে ওইটাও লিভ ইনই ছিল, তারপরে কি হলো? তারপর তুমি 10 লাখ টাকাও দিলা, মানে এই পর থেকে শুরু হয় তার আমার কাছ থেকে টাকা নেওয়ার মানে রীতিটা। মানে সে কখনো হচ্ছে তার এই অ্যামাউন্টে টাকা লাগবে, কখনো এইটা লাগবে, কখনো এটা লাগবে, তার এইটা দরকার হইতেছে, ওইটা দরকার হচ্ছে। যখন আমি একটা সময় যে টায়ার্ড হয়ে গেছি, তখন আমি বলছি যে এভাবে হয় না, হয় তোমার ফ্যামিলিতে আমাকে নিয়ে যাও, আর নাহলে আমি যাবো। 10 লাখ টাকা দিছো, কেন দিছিলা? ও বিজনেস করবে। বিজনেস করে নাই, তারপর আবার টাকা নিচ্ছিল কিভাবে? বলতেছে না না আমার এখানে এটা হচ্ছে না, 10 লাখে হচ্ছে না, না 10 লাখেও তার হচ্ছে না, তার আর একটু বিজনেসটা আর একটু বাড়াতে হবে। বিজনেস শুরু না করে বিজনেস বাড়াতে হবে? হ্যাঁ, মানে তুমি এতটা বোকা ছিলা? তুমি সত্যি কথা বলতেছো তো? না, আমি সত্যি কথাই বলছি। এবং তোমাকে নিয়েও কিন্তু আমাকে ইনবক্স করছে, মাথায় রেখো ভাইয়া। আমাকে অনেক কিছু দিছে, কিন্তু তোমাকে নিয়েও আমি কিন্তু সেগুলো বের করব। আমার কাছে A to Z প্রমাণ আছে, তোমারগুলো আছে, কিন্তু তোমাকে নিয়েও কিন্তু অনেকে কথা বলছে। আমার যখন আমি পোস্ট করছিলাম, তুমি বললা যে ভাই আমারটা পোস্ট করেন, পোস্ট করছিলাম আমরা, রাইট? পোস্ট করার পরে তোমার বিরুদ্ধে কিন্তু অনেকে অনেক কথা বলছে। ভাইয়া এখন আমি যেহেতু পাবলিক ফিগার, আমাকে নিয়ে হাজার মানুষ হাজারটা কথা বলে, প্রমাণ কয়জন করতে পারবে? এটা নিয়েই বলতেছে। সো আমি শুধু বলতে চাচ্ছি, কয়জনে কয়টা প্রমাণ করতে পারবে? ওটা তো মানে ডেফিনেটলি তুমি দিলে ওরাও দিবে, আমি সেদিকে অবশ্যই। আমি কি জানি না যে আমার নামে মানুষ বলবে? আগে তোমার ব্যাপারটা তুমি ক্লিয়ার থাকো যে আমার লাইফে এটা হয়েছে। বাট তুমি যেটা বলতেছো, যেটা 10 লাখ টাকা দিছো, বিজনেস শুরু করে নাই, তুমি বলছো বিজনেস বাড়াইতে হবে, তুমি তো এত বোকা হওয়ার কথা না।
আমি তার টাইমে বোকাই ছিলাম। আচ্ছা ওকে, হ্যাঁ বলো। একটা মেয়ে বোকা না হলে বিজনেস শুরু করে না বিজনেস বাড়াইতে হবে, একটা জিনিস দেখ আপনাকে, আমি একটু ছোট একটা কথা বলে ভাইয়া, বলো। আমি একটা মেন্টালি ব্রোকডাউনের একটা মেয়ে। এক তো হচ্ছে আমার ফ্যামিলি সাপোর্ট নেই, আমি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি, বাবার সাইড থেকে যেটা পেয়েছি সেটাও আমি তাকে দিয়ে দিছি। মানে আমার উদ্দেশ্যের পিছনে মানে কি ছিল এটা আমি এখন আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। তাকে তোমার লাইফে তাকে তাকে রাখতে এবং তাকে সেটেল করে দিতে। সে যেহেতু সে সবসময় দোহাই দিত, আমি বলতাম তুমি যথেষ্ট হলে তুমি সেটেল হবে, ব্যাপারটা হ্যাঁ এরকম ছিল। অবশ্যই, যে আমার চিন্তাধারা হচ্ছে যে না, আমার লাইফে যেহেতু সে একটা মানে পুরুষ মানুষ আছে, আমি ফিউচারে তার হাত ধরে সেটেল হতে পারবো। আর যেহেতু সে কিছু করতেছে না, তাকে সেটেল আমি করে দেই। যেহেতু আমার এখন সামর্থ্য আছে, আমি করে দেই, ইন ফিউচার তো আমি তার সাথেই থাকবো। তো ওই মোটিভটা নিয়ে হচ্ছে আমি তাকে হেল্পটা করছি। কিন্তু আমার হেল্প করার পিছনে যে মোটিভটা আমি বলতে পারি, উনার আমার কাছ থেকে যে হেল্পটা নেওয়ার সেটা মোটিভটা ছিল অন্যরকম। এটাই হচ্ছে মেন পয়েন্ট। তার মোটিভ ছিল ডিফারেন্ট। কি সেটা? আমাকে হচ্ছে প্রতারণা করা। আমি এত বাজে লেভেলে তার কাছ থেকে প্রতারিত হয়েছি, নট অনলি ফাইন্যান্সিয়াল, আমি শারীরিকভাবে অনেক প্রতারিত হয়েছি তার কাছ থেকে। ঠিক আছে, আমার হয়তো বা আমার এখন আমার লাইফস্টাইল নিয়ে বা আমার হচ্ছে আমি মডেলিং করতাম বা মডেল ছিলাম, আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা মেন্টাল প্রিপারেটে থাকি 10 জনের গালি আমরা বেশি শুনবো এবং খারাপ কথা আমরা শুনবো। সবাই শুনবে না। দেখো তুমি চুজ করছো, তোমার যে লাইফস্টাইল তুমি চুজ করছো, তোমারটা ডিফারেন্ট। তোমার সব মডেল কিন্তু গালি খায় না, কথা বুঝো না বেলি। আমি বলতেছি যে ধরো তুমি বা সানাই এরকম কয়েকজন যারা আসো, তোমরা নিজেদেরকে একটু শো অফ করো, তোমরা তোমাদের বডিটাকে শো অফ করো, দ্যাটস ফাইন, দ্যাটস হোয়াট ইউ চুজ। মডেলিং তুমি কিন্তু মেইনস্ট্রিম করে মডেলিংও করো নাই, মানে তুমি যে মডেল, তোমাকে এখন কমেন্ট করবে কিন্তু তোমাকে যে ভাই আপনি কি মডেলিং করছো, আপনাদের চিনি না, দেখি নাই। তুমি ধরো বি গ্রেড বা সি গ্রেডের যে কাজগুলো সেগুলো করছো, সেটা ডিফারেন্ট জিনিস, বাট তোমাকে কিন্তু মডেল হিসেবে কেউ চিনবে না, মডেল হিসেবে কিন্তু তোমার নাম কিন্তু কখনো আসবে না। ঠিক আছে, তো আমি বলতেছি কোনটা, তুমি একটা সব ভুলে যাও। তোমার লাইফে ধরো সানি লিওনি, শি ওয়াজ আ প্রস্টিটিউট, শি ওয়াজ আ পর্ন স্টার, কিন্তু এরপরে শি চেঞ্জড হার লাইফ, রাইট? ওটা নিয়ে আমরা একটু জাজ করতেছি এখন। ও তো বলিউডে দাপে বেড়াচ্ছে, এখন না হয় অফ হয়ে গেছে, অ্যাক্টিং পারে না দেখা, অ্যাক্টিং পারলেও ভালো কাজ করতে পারতো, সেটা নিয়ে কিন্তু কেউ জাজ করতেছে না। তো তোমার লাইফটা এরকমই, ধরো তুমি ধরো সানি লিওনি ছিল এখানে, বাট সেটা তোমার লাইফ ভাই। বাট যখন তুমি বিয়ে করছো, তুমি তোমার নিজের লাইফটা তুমি চেঞ্জ করতে চাইছো, সেটা আমি তোমার যখন দেখতে আমি তখন চেক করে দেখছি যে না, তুমি মাঝখানে অনেক কিছু ট্রাই করছো। তোমার বিয়ে করার পরে বা যখন লিভ ইনে ছিল তখন তুমি চাইছো চেঞ্জ করতে তোমার নিজেকে, এবং বিকজ ও হয়তো চাইছে যে দেখো আমি ফ্যামিলিতে নিয়ে যাবো, হয়তো এটা বলছো তোমাকে যে আমি ফ্যামিলিতে তোমাকে প্রেজেন্ট করতে চাই, তুমি একটু চেঞ্জ করো নিজেকে, তোমার সোশ্যাল মিডিয়া একটু চেঞ্জ করো, এই ছবি টবি দেওয়া বন্ধ করো, ভিডিও দেওয়া বন্ধ করো, ঠিক আছে? এরপরেও তুমি আসলে ওকে তোমার হয়ে থাকে নাই ও, বা রাখতে পারো নাই, সেইটা কেন? কখন থেকে কাহিনী শুরু হলো? 2 বছর তো ঠিক ছিল তুমি বললা, বিয়ের পরও ঠিক ছিল। বিয়ের পরে কয়েকদিন ঠিক ছিল? 1-2 বছর। ওকে, হ্যাঁ এখন বল, তারপর বলো। 1-2 বছর। ওকে, হ্যাঁ এখন বল, তারপর বলো। ওর মেন চেঞ্জিংটা আসে, সে 2024 সালে হঠাৎ করে সাডেনলি আমাকে বলে সে বাইরে চলে যাবে। ওকে, তখন আমি বললাম বাইরে, এই মাইন্ডসেটটা কবে হলো? তোমার সাথে কথা না বলি? হ্যাঁ, সে নিজে থেকে আগে সব মানে টাকা দেওয়ার পরে তখনও তাকে প্রায় আমি 25 থেকে 30 লাখ টাকা দেওয়া হয়ে গেছে। বলি বাবা। তখনই সে মানে আমাকে বলতেছে যে আমি বাংলাদেশে কিছু করতে পারতেছি না, আর আমি হয়েছে আমার ফ্যামিলিকে কখনো বোঝাতে পারবো না, আর তোমাকে আমার ফ্যামিলিতে কখনো নিয়ে যেতে পারবো না, তো আমি বাইরে চলে যাবো, বাইরে সেটেল হয়ে তোমাকে আমি বাইরে নিয়ে যাব। তখন আমি বললাম যে কি চিন্তা করে তুমি চিন্তাটা করলা? তুমি বাইরে আমাকে নিয়ে গেলেও তো তোমার ফ্যামিলি জানবে, তো এখন এখানে কি সমস্যা? বলে কি আমার ওই সাহস নেই। আমি কি সাহস নেই? আমার বাসায় যখন পড়েছিলা, আমার সাথে লিভিংয়ে ছিলা, রিলেশনে ছিলা, ঠিক আছে, তোমার বাসায় যখন নিয়ে গেছো, তোমার ফ্যামিলির সাথে যখন পড়েছো, তখন তোমার সাহস হয়েছে। হ্যাঁ, ফ্রেন্ড, বাট ওর মানে ফ্যামিলি সাইড থেকে বুঝতে পারছে যে ওর সাথে আমার রিলেশন আছে। বুঝতে পারার পরিচয় না, ওর ভাইটা এরা সবাই জানতো যে আমার সাথে রিলেশন আছে। ওকে, তুমি সেটাতে হ্যাপি ছিলা? না। ওকে, আমি হ্যাপি ছিলাম না ভাইয়া। ওকে, আমি যদি বলি এখন, হ্যাঁ
তাকে একটা কথা সবসময় বলতাম, তুমি একটা টাকা ইনকাম করো, আমার সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, আমার চেহারাও কেউ দেখবে না, তুমি আগে ইনকাম করো। আমি যে আহামরি টাকা তোমার কাছে এক্সপেক্ট করি তা না, তুমি ইনকাম করো। এখন তুমি আমার হাজব্যান্ড, তুমি যেরকম আমার কাছে এক্সপেক্ট করতেছো আমি চেঞ্জ হই, আমিও তোমার কাছে এক্সপেক্ট করতেছি তুমিও চেঞ্জ হও। তার জন্য তুমি আবার টাকাও দিছো বলতেছো? হ্যাঁ, তাকে হেল্প কর, সে কিন্তু আমাকে হেল্প করে নাই ভাইয়া। তার পা থেকে মাথা পর্যন্ত এভরিথিং আমি প্রোভাইড করতাম। কেন করতাম? তাকে লাভ করতাম বলে। তার মধ্যে আমি আমার ফ্যামিলি দেখতাম, তার ফ্যামিলির মধ্যে আমার ফ্যামিলি দেখতাম। আমি একটা ফ্যামিলি চাইছি। সব মেয়ে দিন শেষে কিন্তু একটা ফ্যামিলি চায়, স্পেশালি আমার মতো মেয়েরা যারা। আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখাই যে আমাদের লাইফটা অনেক হ্যাপিনিং, অ্যাকচুয়ালি না। কিন্তু ওই হ্যাপিনিংটাই এই লোকটা আমাকে দেখাইছে বলে কিন্তু আমি হাজার লোকের মাঝখানে কিন্তু ওনাকে চুজ করছি। কেন চুজ করছি? সে আমাকে ওই স্পেশাল কিছু ফিল করেছে দেখে তো আমি তাকে চুজ করছি। নাহলে আজকে যদি আমার ওই এখন যে বর্তমানের যুগ, মেয়েরা ছেলেদেরকে ঠকায়, উল্টা ওইখানে আমি ঠকে গেছি আমার সর্বশান্ত সবকিছু দিয়ে। তুমি কাউকে ঠকাও নাই? সেটা হয়তো রিটার্ন হয়ে আসছে। চিন্তা করে দেখো, হয়তো কাউকে ঠকাইছো এই জন্য রিটার্ন আসে তোমার কাছে। না, এতটুকু আমি বলতে পারবো। হ্যাঁ, তারপরে বলো। কারণ আমি হচ্ছে কার্মাতে বিলিভ করি। ওকে। আমি যদি কারোর সাথে খারাপ কিছু করে থাকি, সেটা আমার কাছে কোনো না কোনো দিন ব্যাক করবে। সেটাই হয়তো আসছে, সেই জন্যই বলতেছি। তার মানে তুমি করো না, তাও আসছে। হইতে পারে আমি আমার বাবা মাকে কষ্ট দিছি না, হইতে পারে না। মানুষ তো অনেক ভুলই করে। তারপরে বলো, ওর কথা বলছিলেন এরপরে। তো যখন উনি বললো যে বাইরে চলে যাবে, তখন আমি বললাম জিনিসটা একটু উইয়ার্ড। তারপরে তোমার লাইফ তুমি যেটা ভালো বুঝো, আমাদের জন্য যেটা ভালো বুঝো সেটা করো। ওই বাইরে যাওয়ার স্টার্ট থেকে আমাদের মধ্যে একটা গ্যাপিং শুরু হয়। মানে সে আস্তে আস্তে আমার থেকে দূরত্বটা বাড়ায় নেয়। মানে তোমার বাসায় আসা বন্ধ করে? না, বাসায় আসা কখনো বন্ধ করে নাই, কথা বলা কখনো বন্ধ করে নাই। বাট আগে যে মানে ফিল হতো যে সে শুধু আমারই, আমার কথা শুনে আমাকে ভালোবাসে, ওই ফিল হওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়। কারণ সে আমার কাছে আরো অনেক টাকা দাবি করে, তখন আমি বলছি আমার কাছে নাই, আমি দিতে পারবো না, আমি এনাফ, যা দিছি এনাফ। তারপর লাস্ট টাইম ওনাকে আমি আরো আরেকজন থেকে লোন করে এনে আরো 10 লাখ টাকা দিছি। মানে কেন টাকা দিচ্ছিল বুঝলাম না। বিজনেস করতেছিল না বললা, কিছুই করতেছিল না। না। সে ওই এমনটা যে এখন আবার কোটিপতি না যেরকম বলতেছো। না, আমি কোটিপতি না। টাকা দিয়ে দিছো মানে না, কি? ওই যে আমার বাবার সাইড থেকে যেটা ছিল সব দিয়ে দিছো তুমি? দিয়ে দিছি। আচ্ছা, তোমার কোনো খরচ নাই, কিছু নাই, এমনিতে তুমি সব টাকা দিয়ে দিছো? ওকে, বলো। আমি এত স্মার্ট হলে তো এত টাকা দিতাম না। আচ্ছা, ওই যে বললাম না, তাকে তো আমি আমার গার্জিয়ান হিসেবে দেখতাম, ফ্যামিলি হিসেবে দেখতাম। আরে ভাই, তুমি একটা টাকা দিলেও তো মানুষ, আচ্ছা তুমি কেন নিচ্ছ এই জন্য নিচ্ছে। হ্যাঁ, আমি না আমি যখন সে আমার কাছ থেকে তখন হয়েছে কি না, আমি টাকাগুলো রাখছি, আমি বাইরে যে ওটা ইনভেস্ট করবো। আচ্ছা, কেন এতগুলো টাকা নিছে সেও কিন্তু বলছে। আমি বলছি তুমি যে এতগুলো না, এই প্রশ্নটা যে আমি করে নেই তা না, অবশ্যই করছি। কেন করবো না ভাইয়া, টাকা তো দিচ্ছি, তুমি কি দেখাচ্ছ, কাজ তো দেখতেছি না। আমি টাকাটা রাখছি, আমি এটা অন্য একটা জায়গায় ইনভেস্ট করব। এক এক সময় এক এক কথা বলতো, আজকে এখানে ইনভেস্ট করছি, আজকে ওইখানে ইনভেস্ট করছি। মাঝখানে একটা বিজনেস স্টার্ট করছিল, তো ওটা মোটামুটি গুছাই ফেলছিল। তখনই হচ্ছে সে, আমি যখন বলছি তুমি তো এখন মানে, ও অনেক মানে পাখির শৌখিন ছিল, তো পাখির একটা বিজনেস ছিল, ওই যে আপনার মানে কি বলে এটা, পাখির ব্রিডার যে বলে। তো সেটার জন্য 25-30 লাখ টাকা লাগে না ভাইয়া? এখন সে টাকা নিয়ে কি করছে আমি জানি না, আমাকে যেটা হিসাব দিত আমি সেটাই রাখতাম। সে বলছে তার অ্যামাউন্টটা তার কাছে আছে, সে সব টাকাটা খরচ করে নাই, আছে আছে কিন্তু টাকাটা। যখন ওই যে বাইরে, তখন আমি বলছি তোমাকে তো কম টাকা দেই নাই, আমি কি করছো, এত টাকা দিলে তো আমি যদি একটা বাইরেও ইনভেস্ট করতাম সেটার থেকে আমি হচ্ছে কিছু না কিছু পেতাম, তুমি তো জিরো, কিছুই দেখাচ্ছ না। বলছে আমি রাখছি, তো তোমার কাছে থাকতো। এটাই তো কথা আমার কাছে। হ্যাঁ, তখন যে আমি তোকে বলছি তুমি যেহেতু তোমার কাছে রাখছো, তাহলে আমাকে আমার টাকাটা আমাকে দিয়ে দাও, আবার যখন লাগবে আমি তখন দিব। পরে বলছে না আমার হয়েছে, আমি অমুককে দিছি তমুককে দিছি, মানে কথা একদম ইনস্ট্যান্ট ওনার রেডি থাকতো। আর আমার কি হয়েছে, আমি যখন আমার পুরা এই ওর সাথে জার্নিটা চিন্তা করি, ধরতে গেলে আমি ব্লাইন্ড ছিলাম, পুরা ব্লাইন্ড।
দ্যাট টাইমে যদি আমি আমার হুশ হইতো বা আমি হুশে থাকতাম, তাহলে হয়তো বা আমি তখনই স্টপ হয়ে যেতাম। তাহলে এখন কান্নাকাটি করতেছে কেন? তুমি তাহলে এটা মেনে নাও, তুমি হুঁশে ছিল না, ভুক্ত। ভুগতেছি এখন তো ভাইয়া। হ্যাঁ, এখন তাহলে কান্নাকাটি কেন কান্নাকাটি করে কি করতেছি লাভ? সেটা হচ্ছে 2025 সালে সে তার মামাতো বোনের সাথে তার ফ্যামিলিগতভাবে বিয়ে করে বসেছিল। গ্রেট। হ্যাঁ, ফ্যামিলি থেকে বিয়ে করছে, তোমাকে তো সে বিয়ে করে না ফ্যামিলি থেকে, তাই না? আমি তো তার বিয়ে করা ওয়াইফ ভাইয়া। সেটা কে জানে? হ্যাঁ, কোথায় প্রমাণ, কোথায় তোমার প্রমাণ দিছো তাকে? তাকে প্রমাণ দেখাইছো? তা ফ্যামিলিতে গেছো, আমার কি ধরছো? কাগজ কলমে বিয়ে হয় নাই? আমি সেটাই জানতে যাচ্ছি। তুমি সে স্ট্রেট অ্যান্সার দাও। তোমার যদি কাগজ কলমে বিয়ে হয়ে থাকে তার হ্যাঁ সাথে, হ্যাঁ, তোমাকে ডিভোর্স না দিয়ে সে বিয়ে করতে পারে না। সে আমাকে স্টিল নাও এখন শুনুন, এটা আইনে এইটা নাই। শুনুন, এইটা নিয়ে এখন অনেক কিছু চলতেছে। Okay. আমি লাস্ট 4 মান্থ ধরে এটা নিয়ে ফাইট করছি। ওকে। আমার যেখানে প্রুফ করার হুম। আমি অলরেডি করেছি, যেখানে আমার প্রুফ দরকার আমি ওখানে অলরেডি করতেছি। ওকে। হয়তোবা তার জন্যই হচ্ছে সে এখন হাইড হয়ে আছে, তার ফ্যামিলি হাইড হয়ে আছে। ওকে। আপনি যেটা বললেন ঠিক আছে, বিয়ে করছে ফ্যামিলিগতভাবে, তা আমি কে? হুম। তো সেটা তুমি ফ্যামিলিতে গেছো এরপরে? হ্যাঁ যখন খবর অবশ্যই, পেয়েছো, সেটা বলো। অবশ্যই। কি হলো গিয়ে? তুমি খবর কিভাবে পেলা? তারা মিউচুয়াল আসছিল। তুমি, আমি বলি তোমার সাথে থাকতো বললা, হুম যদি অন্য কোথাও বিয়ে করতে হয় তাহলে 5-10 এক সপ্তাহ তো সে অন্য জায়গায় থাকবে। তোমার সাথে না, থাকতে পারবে সে না? শুনেন ভাইয়া, বলো। সে এক এক সময় এক এক বাহানা দিত। তোমার সাথে না, থাকতে পারবে সে না? শুনেন ভাইয়া, বলো। সে এক এক সময় এক এক বাহানা দিত। তুমি আমাকে বলো যেদিন বিয়ে করছে, কবে বিয়ে করছে, ডেট মনে আছে? হ্যাঁ, কেন মনে হয় 16 ডিসেম্বর 22 সালে। তোমাকে? হ্যাঁ এই যে ওর বোনকে যে বিয়ে করছে বললা, ওর হ্যাঁ, কাজিনকে? আপনার হচ্ছে এটা সম্ভবত 25-এ না 25-এর নভেম্বর ডিসেম্বরের মধ্যে নভেম্বর ওদের। ডিসেম্বরে তোমরা একসাথে ছিল না? না, কেন আর ছিলাম এটাই না, বলতেছি, কেন সেগুলোই ছিলাম বলো। না এবার বলি। হ্যাঁ বলো। কখন থেকে তোমরা আলাদা? হ্যাঁ। আলাদা বলতে না, আলাদা না, মানে কয়েকদিনের জন্য সে বাইরে যেত আবার চলে যেত, আর আমাদের 24 ঘন্টাই ফোনে কথা হতো। ওকে। তো এই জিনিসটা তখনই, যখন মাঝখানে হচ্ছে তার নানি অসুস্থ ছিল, তো সে হচ্ছে তার বাসা হচ্ছে সাভার, সে তার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাভারের সাইডে, তার বাবার বাড়ি এবং তার মার বাড়ি দোনো সাইডে হচ্ছে সাভারের। তো নানি যখন অসুস্থ ছিল তখন আমাকে বলতো যে আমাদের ফ্যামিলি তো ওরকম বড় কেউ নাই, তো আমার নানির সাথে হচ্ছে আমার থাকতে হচ্ছে। তখন আমি বলছি যে বড় কেউ নাই মানে তোমার ভাইয়ারাও তো আছে, আরো ভাইয়ারাও তো আছে, তুমি তোমার ঠিক আছে মানলাম, আমি রেসপেক্ট করি তোমার নানি অসুস্থ, বাট তোমার নানি যখন স্টেবল হয়েছে তোমার তো আত্মীয় স্বজনের অভাব নাই, তুমি কি টাইম পাচ্ছ না আমার সাথে দেখা করার? ফোনে কথা বলাটাই মেন থিং না? তুমি কি বুঝতেছো তোমার সাথে আমার দূরত্বটা কত বাড়ছে? কতদিন হয়েছে তখন তোমরা ছিল না একসাথে? ছিলাম না বলতে তা না ভাই, সে আমার সাথে দেখা করতো, আসতো আমার সাথে, ওর সাথে সারাদিনই কথা হতো, বাট ওর আমার প্রতি যে ওর আগ্রহটা ওইটা কমে গেছে। মানে আমি ওর সাথে কথা বললেও আমার সাথে কথা বলতো, আমি ওকে আসতে বললেও আসতো। আচ্ছা। মানে আগে যেরকম হচ্ছে তার থেকে যে অ্যাপ্রোচটা সেটা আস্তে আস্তে কমে গেছে, সেটা আস্তে আস্তে তার সাইড থেকে কমে গেছে। ওকে। তখনই মানে আমি মেনলি তখনই বুঝতে পারছি যে না, এখানে ওর নানির অসুস্থতা কিছু না, এখানে অন্য কিছু চলতেছে। ওকে। তো আমার এর মধ্যে হচ্ছে আমি বেবি কনসেপ্ট করি, তো ওকে এটা জানাই যে আমি হচ্ছে কনসেপ্ট করেছি, আমি হচ্ছে এবার বেবিটা রাখতে চাচ্ছি, যেহেতু আমাদের বিয়ের অনেক দিন হয়ে গেছে, রিলেশন অনেক দিন হয়ে গেছে, যেহেতু আমরা একটু সেটেল হচ্ছে, তো আমাদের হচ্ছে এবার বেবিটা রাখা উচিত। তো সে বিশ্বাস করবেন না ভাইয়া, পা ধরে কান্না করে দিছে। ওকে। আমি তোমাকে আমার ফ্যামিলিতে নিতে পারি নাই, আমার টাকা পয়সা ইনকাম নাই, তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি কিছু করতে পারি নাই, আমার কোনো মানে নিজের কোনো ওয়ে নাই, হ্যাঁ এই মুহূর্তে এই বাচ্চাটা আমার পক্ষে অ্যাকসেপ্ট করা পসিবল না। তখন আমি বলছি তোমাকে তো আমাকেও অ্যাকসেপ্ট করা পসিবল ছিল না, রাইট? তুমি চাচ্ছটা কি? আমি তোমার গার্লফ্রেন্ড না এখন, আমি তোমার বিয়ে করা ওয়াইফ। তুমি যদি আমার মধ্যে চেঞ্জিং চাও, আগে তোমার মধ্যে চেঞ্জিং আনা লাগবে। তুমি যদি তোমার সংসার ঠিক আছে, তুমি আগে সংসারটা করো। আমার কাছে মনে হচ্ছে বিয়ে করে আমি সংসার করতেছি, তুমি করতেছো না, তুমি তোমার লাইফ নিয়ে ঠিকই আসো। এখান থেকে মনে হচ্ছে কি হ্যাঁ আমি বিয়ে ঠিকই করছি, আমি আগে যেরকম একা ছিলাম ওরকম একাই আছি, ওরকম একাই আমাকে ফালায় রাখছো, ফ্যামিলি বলতে আমার কিছু নাই। আগে মনে হতো ফ্যামিলি, এখন মনে হয় না। তোমার আসার দরকার তুমি আসতা, তোমার শোয়ার দরকার তুমি শুইতা, তোমার খাওয়ার দরকার তুমি খাইতা, তুমি চলে যাইতা,
এটাকে এটাকে ম্যারিড লাইফ বলে না। রাইট। আমি একটা ছেলে মানুষ থাকতে আমি কেন ইনকাম করে তোমাকে খাওয়াবো, আমি কেন বাইরে যাব, আমি 10 জন আমার মুখ কেন দেখবে? আমি অ্যাজ এ ওয়াইফ হিসেবে তাকে প্রশ্নগুলো করতাম। ওকে। তার একটা কথা, আমি ব্যর্থ, আমি পারি না। কেন পারবে না? তুমি পুরুষ মানুষ না? অনেক কিছুই আছে ভাই। আমি যদি এখন আমার মোবাইলটা খুলে দেখাই, আমার সাইড আর ওর সাইড টোটালি ডিফারেন্ট। আমি সংসারের কথা বলতাম আর সে বলতো আমি ব্যর্থ, আমি ব্যর্থ, আমি ব্যর্থ। তা আমিও তো অ্যাজ এ মেয়ে হিসেবে আমার তার প্রতি তো অতটুকু ঘৃণা তো চলে আসবে যে আমি কাকে বিয়ে করলাম ভাই। আমি আমার টাকা পয়সা দিছি, আমার সাপোর্ট দিছি, আমার যখন যেখানে যেটা দরকার হয়েছে আমি তাকে করে যাচ্ছিলাম, তার থেকে কোনো এফেক্টই পাচ্ছিলাম না। সে তার ফ্যামিলিতে আমাকে নিতে পারতেছে না, সে তার বাসায় আমাকে নিতে পারতেছে না, তার আমাকে দূরে করে রাখছে, সে নিজেও এখন দূরে হয়ে গেছে। আমরা যে খুব হ্যাপি ছিলাম যতক্ষণ আমি তাকে প্রেশারেট না করছি, যতক্ষণ সে তার মতো ছিল। যখন আমি আমার সাইড থেকে প্রেশার দেওয়া শুরু করি, তখনই সে আমার সাথে দূরত্বটা বাড়ায় নেয় এবং আরেক জায়গায় যায় রিলেশনে যায়। তাহলে তার মোটিভটা কি ছিল? আমার টাকাগুলো খাওয়া, আমার লাইফটা নষ্ট করা? তা আমি তো ধরতে গেলে তাহলে আমি আমার আগের লাইফেই ভালো ছিলাম ভাইয়া। অ্যাটলিস্ট একটা লোকের প্যারা ছিল না, আমার টাকা পয়সা যেত না, আমি তো তাহলে আমার লাইফে আগে ভালো ছিলাম। এখন বলতে গেলে হ্যাঁ তুমি যে লাইফে ছিল খুব ভালো ছিল না, অ্যাটলিস্ট আমি হ্যাপি ছিলাম, আমার ইন্ডিপেন্ডেন্ট লাইফ ছিল, মাথার ভিতর প্যারা ছিল না। আমাকে দেখে আমি এরকম না, এই লোকটার জন্য এরকম হয়ে গেছি। আপনি বলেন না যে মানলাম আমি অনেক খারাপ, তারপর আমি আমার খারাপ সাইড থেকে এই লোকটাকে অনেক কিছু করে ট্রাই করছি যে না, সে অ্যাজ আমার গার্জিয়ান, সে আমাকে সাপোর্ট করুক। সে সাপোর্ট করছে তার বোনকে বিয়ে করে ওর সাথে থাকা, এটা সাপোর্ট। আমি যতই ডিফারেন্ট হই, তাহলে আমার তো ইয়া থাকবে না, তাই না? সাডেনলি জানতে পারি তার ফ্যামিলিতে যখন আমি যাই, তখন তো আমার ভাইকে তো আমরা আরেক জায়গায় বিয়ে দিয়ে রাখছি, সেটা তোমার সাথে হ্যাপি না, আমরা তো তোমাকে অ্যাকসেপ্ট করে নিব না। হ্যাঁ, না, কিভাবে জানতে পারি? আমার অনেক বড় একটা অপারেশন হয়। কেন হয়? যখন তাকে আমি বলে আমি বেবি কনসিভ করছি, সে কোথা থেকে আমাকে একটা মেডিসিন এনে দিছে, বলছে এটা খাও, খেলে তুমি ফিল বেটার করবা, ঠিক আছে? কারণ বেবি কনসিভ করার পর আমার শরীর অনেক খারাপ থাকতো, অনেক বেশি। তো আমি বুঝিনি সেটা, সে অ্যাবর্শনের জন্য আমাকে পিল খাওয়াইছে। খাওয়ার পরে আমার 22 দিন ব্লিডিং হয়েছে, 22 দিন। তা আমি জিনিসটা মনে করছি যে কি হলো সাডেনলি। যখন আমি আমার গানি ডাক্তারের কাছে গেলাম, যখন এখানে জানতে পারি যে সামহাও আমার কোনো কিছু দ্বারা আমার মিসক্যারেজ হয়ে গেছে। কয়দিন পরে তুমি পিল খাইছো? কতদিন ছিল প্রেগন্যান্ট? আমি 3.5 মাসের প্রেগন্যান্ট ছিলাম। আর আমার প্রায় 22 দিনের মতো ব্লিডিং হয়েছে, অনেক ব্লিডিং হয়েছে, মানে ব্লিডিং থামতেছিলই না। তখন আমি ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি তাকে বলি যে এরকম আমার হাজব্যান্ড আমাকে এরকম মেডিসিন এনে দিয়েছিল, আমার অনেক পেট ব্যথা করতেছিল, তো আমি ওকে জিনিসটা বলছি, ও কার সাথে জানি কথা বলে আমাকে এরকম মেডিসিন এনে দিচ্ছে। পরে আমি এটা খাওয়ার পর থেকে আমার তার 2 দিনের মাথায় আমার এরকম ব্লিডিং স্টার্ট হয়। তো বলছে আপনি এতদিন ওয়েট করছেন কেন, আসেন নাই কেন? তা আমি বলছি যে আমি যে আসবো, আমার ওই কন্ডিশনটা, আমি বেডের থেকে উঠতে পারতাম না। তখন যাওয়ার পরে যতটুকু জানি যে আমার মিসক্যারেজ হয়েছে, এবং আমার যে মিসক্যারেজ হওয়ার যে আমার যে ফিটার্সটা, ওইটা আমার টিউবে আটকে গেছে, ওটা বেরোতে পারছে না। আমার টিউবে ইনফেকশন হয়ে গেছে, ইন্টারনাল ব্লিডের কারণে ওই জিনিসটা ক্লিয়ার হতে পারে নাই, ওই টিউবে ওটা আটকে গেছে। এখন ইমিডিয়েটলি আমার অপারেশন করা লাগবে। ওকে আমি পাইনি, ফোনে আসে নাই। ওকে যখন ফুল কাহিনী বললাম, ও পুরা গায়েব, কোথাও ওরা খুঁজে পায় না। পরে আমার বোনকে দিয়ে আমি ওর ফোন দিয়েছি যে ওরা ডাকাও, ওর সাথে কথা বলি। আমি হাসপাতালে একা দৌড়াদৌড়ি করছি, অপারেশনের রুমে একা ছিলাম, বেডে একা ছিলাম, চোখ খুলেও তাকে আমি পাই নাই। আপনি বুঝেন সে আমাকে কিভাবে পঙ্গু করে গেছে? আমি ইন ফিউচার মা হবো কিনা আমি জানি না, ডক্টর বলে দিচ্ছে আপনার চান্সেস মাত্র 10%। কারণ আপনার ওই ব্লিডিংয়ের কারণে আপনার একটা টিউব তো আমরা ফালাইছি, আপনার আরেকটা টিউবে ড্যামেজ হয়ে গেছে।
কারণ আপনার ওই ব্লিডিংয়ের কারণে আপনার একটা টিউব তো আমরা ফালাইছি, আপনার আরেকটা টিউবে ড্যামেজ হয়ে গেছে। কোন হসপিটালে ছিল? পপুলারে। ধানমন্ডি নাকি উত্তরা? ধানমন্ডিতে। আমি আগে এবার কেয়ারে গেছিলাম, তো এবার কেয়ারে যেহেতু ওই অপারেশনের টাকাটাও আমি আমার থেকেই দিছি তাকে, কারণ আমি তাকে পাচ্ছিলামই না। তখন আমি বুঝে গেছি আমি কি লোককে বিয়ে করছি। তবে আমি সিঙ্গেল থাকতাম, আমার লাইফে ভালো ছিলাম। ও যে আমার এই ক্ষতি করে গেছে, এই ক্ষতির মাসন দিতে পারবে, নট অনলি টাকা। আমি দেখলে আমাকে মনে হয় আমি সুস্থ ভাইয়া। মানলাম আমি অনেক কিছু বোকামি করছি, আমার অনেক কিছু বোঝার ছিল। কিভাবে বুঝতাম? ওই লোকটা তো আমাকে ওরকম ফিল করাই নেই কখনো, 2 মিনিটের জন্য একা ছাড়তো না। আর যখন আমার দরকার হয়েছে তখন আমি তাকে পাইনি। কিভাবে পাবো? সে তো তার মামাতো বোনের সাথে তো খুব মস্তি করতেছিল। যেদিন আমার অপারেশন, আমি তারপর যেদিন বাসায় আসছি, আমি ফোন করে জানতে পারি সে তার মামাতো বোনের সাথে বাইরে স্টে করতেছিল। কোন ওয়াইফ সুস্থ থাকবে দ্যাট টাইমে? যখন ওর ফ্যামিলির সাথে কথা বলতে, ফ্যামিলি তো মানে একই, যখন ফ্যামিলির সাথে ডিপলি কথা বলছি তখন দেখলাম না, মেন গোড়াই তো নষ্ট, তো ফল কেন নষ্ট হবে না? আপনি একটা কথা চিন্তা করেন, একটা ওয়াইফ আছে জেনে সত্য, আরেকটা বিয়ে কিভাবে করায় একটা ফ্যামিলি, ছেলেকে নাই করায় ফেলছে, ওর সোশ্যাল মিডিয়া ডিলেট, ওর হোয়াটসঅ্যাপ ডিলেট, ওর নাম্বার ডিলেট, ওর যদি ওর সাইড থেকে যদি লয়াল থাকতে এগুলো কেন বন্ধ করছে ও? আপনি বললেন না আমার নামে অনেক কিছু বলছে, আমি যখন ওর সাথে পোস্ট করছি আমাকে অনেক মেয়েরা অনেক কিছু বলছে, আমি চাইলে দেখাতে পারবো। ও আমার পিঠ পেছনে অনেক কিছুই করতো, আমি বুঝতামই না। নট অনলি ইভেন আমার সাথে যখন রিলেশন ছিল তখন আমি হাতে নাতে ওকে ধরছি, ওর এক ফ্রেন্ডের বোনের সাথেও লিভিংয়ে ছিল 2-3 বছর, ওই মেয়ের সাথেও সেম কাজ করছে। তো তারপরে এখন তুমি কি ওকে ধরো না? এরপরে আমি আইনে আশ্রয় নিছি, এখন দেখা যাক আইন আমাকে কতটুকু হচ্ছে হেল্প করে। কথা হয় নাই যে কেন এটা তার ফ্যামিলি সাইড থেকে শুনেন ভাইয়া, ধরলাম ও খারাপ, ধরলাম ওর অনেক ছিল, ঠিক আছে, ওর ফ্যামিলি তো আমার সাথে কথা বলতে পারতো, অফকোর্স ওর ফ্যামিলি তো আমার সাথে বসতে পারতো, জিরো, তাদের এফর্ট জিরো, তার ফ্যামিলি থেকেও হয়েছে, ঠিক আছে মানলাম সব ভুল আমার, আমি যে টাকাগুলো দিছি, আমি যে শারীরিকভাবে ক্ষতি হয়েছি, হ্যাঁ এটার মাসুল তার ফ্যামিলি দিতে পারবে? ভাইয়া সব কিছু বাদ দিলাম, তারা তো আমার সাথে একটু বসে কথা বলতে পারতো। আমি তো তাদের ফ্যামিলি, তার ছেলের বউ ছিলাম, তার ভাইয়ের বউ ছিলাম, আমি তো এরকম লাইফের জন্য তো আমার সবকিছু তাকে দিয়ে দিই নাই। তাহলে তো আমি আমার মিডিয়া লাইফে, আমার সোশ্যাল লাইফে আমি ভালো ছিলাম ভাইয়া। তাহলে হলো কি যে আমাদের মতন মেয়েরা, আপনি যে সানায়ের কথা হলো, সানায় এখন তার স্বামীকে নিয়ে সংসার করতেছে না, ওই লোকও তো তার সাথে মিউচুয়ালি ভাবে এখন আছে। এটা হচ্ছে আমি যাকে চাচ্ছি তার মেন্টালিটি কিরকম, বিকজ তার মেন্টালিটি হচ্ছে মানুষকে প্রতারণা করা, মেয়েদেরকে প্রতারণা করা, ওর টার্গেটই থাকে, এক এক সময় এক এক মেয়েরে হচ্ছে এরকম ভাবে প্রতারিত করতে। সে যদি আসলে পুরুষ মানুষ হতো, সে আজকে আমাকে সেটেল করতে, নিজে সেটেল হইতো, বলতো ঠিক আছে আমার ফ্যামিলি মেনে নেয়, আমি তোমার সাথে আসি, আমি তোমার গার্জিয়ান। বাট আইনিভাবে কোনো মেয়ে ওকে ফেস করে নাই? কাহিনীটা আমি আনছি তো কয়েকদিন আগে, আমি তো পুরো আগে যারা বললো আগেও ভাইয়া, যে মেয়ের সাথে ওর কাহিনীটা আমি ধরছিলাম মানে আমার বিয়ের আগে, ওই মেয়েটাও মানে অনেকগুলো বিয়ে করছে। এখন স্বাভাবিক যে মেয়ের এতবার বিয়ে হয় সে হচ্ছে তো চাবে না যে তার ফ্যামিলি বা হোক, হয়তো বা আসে নাই, হয়তো ওই মেয়ে ওর সাথে ওরকম সিরিয়াস ছিল না, বাট আমি তো সিরিয়াস ছিলাম, কারণ আমার তো এরকম ব্যাকগ্রাউন্ড নাই। আমার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা সবাই জানে, আমি পাবলিক ফিগার, সবাই জানে আমি বোল্ড, হ্যাঁ আমি ওয়েস্টার্ন কালচার ফলো করি। সে তো অন্ধ ছিল না ভাইয়া, সে আমার বোল্ডনেস দেখেই আমার কাছে আসছে, সে আমার শর্ট ড্রেস পরেও দেখে আসছে, সে আমার হট ছবি দেখেই আমার কাছে আসছে, সে আমার লাইফস্টাইল দেখেই আমার কাছে আসছে। ইভেন আমার লাইফস্টাইল আমি আগে তাকে শো করছি, এভরিথিং, আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমার লাইফস্টাইল আমি আগে সব তাকে সব জায়গায় আমার সাথে নিয়ে যেতাম। সে তো সব কিছু একসেপ্ট করেই আমার সাথে ছিল।
ছিল কেন এখন আমি বুঝতে পারছি, তার আমার টাকাগুলো দরকার ছিল, তার একটা সাপোর্ট দরকার ছিল। সে একটা বেকার ছেলে, নর্থ সাউথ থেকে আপনার বিবিএ পাশ করা একটা বেকার ছেলে, সে কিছু করতে পারতেছে না, তার ফ্যামিলি তাকে সাপোর্ট করতেছে না। আপনি কি মনে করেন ওর ফ্যামিলি ওকে অনেক পছন্দ করে? ওর বাবা ওরা দুই চক্ষুও দেখতে পারতো না। এখন আমি বুঝছি ওর বাবা ওকে কেন দেখতে পারতো না। বাবা ছেলের মধ্যে সম্পর্ক ভালোই ছিল না, হাতাহাতি হয়ে যেত মাঝে মাঝে, আমি ফোন লাইনে থাকতাম। সে কেন হাইট হয়েছে? সে যদি এতই লয়ার থাকতো, সে আজকে আমার সাথে হচ্ছে ফেস টু ফেস কথা বলতো। সে বলতো যাই হয়েছে না হয়েছে, তোমার ক্ষতিপূরণ আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আমাকে মাফ করে দাও, আমার ভুলে গেছে, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার ফ্যামিলি মেনে নেয়, আমি এর জন্য এই জিনিস করছি, তুমি তোমার জিনিসগুলো তুমি নাও, তুমি সেটেল হয়ে যাও, আমি যা ক্ষতি করছি তুমি সেটেল হও। সে কই? তার ফ্যামিলি কই? এর জন্য আমি জিনিসগুলো এখন পাবলিকে নিয়ে এসেছি, যে আমাকে সে ভালো রাখতে দেয় না, আমি তাকে কেন ভালো থাকতে দিব? তার মতো মানুষ হচ্ছে পাবলিকের সামনে আসাটা ডিজার্ভ করে। হ্যাঁ, আমার নামে অনেক অনেক মানুষের কথা বলবে, আগে বলে নাই, বিয়ের আগে আমি শুনি নাই? আমার তো হাজার হাজার ফেক অ্যাকাউন্ট ভাইয়া। আমি নাকি মানুষের কাছে টাকা চাই, হ্যান্ড চাই, দুই থেকে আমি এই মানুষের কাছে নিজের থেকে নক দেবো, ভাই আমাকে টাকা দেন, আমাকে টাকা দেন। আমি যে এত প্রবলেম এখনো ফেস করতে চাই, এখনো তো আমি কারো কাছে যে টাকা চাই না। আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ, আমার সব সোশ্যাল মিডিয়া থেকে আমার ভালো অ্যামাউন্টের টাকা আসে ভাই, এটা আপনিও জানেন। এখন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সবখানে থেকেই ভালো টাকা আসে, ওই সাইড থেকেও আবার ভালো টাকা আসতো। তারপর আমি হচ্ছে একটা আইটি কোম্পানিতে জব করতাম, আমার একটা ছোট বিজনেস আছে। আমি যে আমার বাবার সাইডে সব টাকা যে আমি তার পিছনে না, ছোট্ট একটা বিজনেস আমার আছে, আমি বিভিন্ন ইভেন্টে কাজ করি। আমার প্রোফাইলে আমি এগুলো দেখানোর টাইমে আমি লোকটার সাথে সংসারে এত ব্যস্ত ছিলাম, মাঝখানে আমার আইডি হ্যাক করে বসেছিল, 1.5 বছর আমার আইডি আমার কাছে ছিল না, অথচ আইডি কে চালাতো আমি জানতাম না। এটা নিয়েও আমি লাইভ করছি, আপনার আমার পেজে যান, ওইটা নিয়েও লাইভ আছে। 2 দিন পর পর আবার আইডি হ্যাক করতো। কে করাইতো? কারা করাইতো? এখন তো এখন মনে হচ্ছে সবই ওই পিছনে, সবই ও ছিল রিজন। আমি জানি মানুষ আমাকে ভালো চোখ, আমি মানুষের কাছে ভালো হইতে চাই না। উপরে একজন আছে, সে দেখছে আমি কি করছি, আমি আইনের দরজা যাচ্ছি, এখন আইনে আমার শেষ ভরসা। কারণ তাকে কিভাবে টাকা দিছে, কি কারণে টাকা, সে কি করছে না করছে, সব কিছুরই প্রমাণ আমার কাছে আছে। আমি এক পরিমাণ বিন্দু মিথ্যা কথা বলি না, দরকার নেই আমার মিথ্যা কথা বলার। মিথ্যা কথা বলে তো আমি তার কাছ থেকে তো হচ্ছে সে যে জিনিসটা করছে তার অপরাধের শাস্তি হওয়া উচিত। আর এখন যে আপনার যে অবস্থা, আমাদের বাংলাদেশ আইনি যে সিস্টেম, মানুষ মার্ডার করে ঘুরে, বাট আমি তারপরেও হচ্ছে আমি শেষ চেষ্টা করে যাব, দেখি না কোথায় কি হয়। কারণ সেই তার বিয়ে করাটা হয়তো আমি অ্যাকসেপ্ট করে নিতাম, কিন্তু সে যে আমার সাথে প্রতারণা করছে, বাটপাড়িটা যে করছে, এটা কীভাবে মেনে নিব? সে একটাবার আমার সাথে কথা বসছে, যতই হোক তাকে তো আমি ভালোবাসতাম। সে যদি আমাকে বুঝায় বলতো যে দেখো তোমার সাথে আমার হয় না, আমি যা করছি অনেক বড় অপরাধ করছি, এটার ক্ষমাযোগ্য কিনা, তুমি আমাকে মাফ করতে পারো, আপনি কি মনে হয় তাকে আমি মাফ করতাম না? সে আমাকে অপারেশনের টাইমে সে আমাকে ফালাই দিয়ে চলে গেছে, সে তার কোন বিবেকের মানুষ? সে আমাকে অপারেশনের টাইমে সে আমাকে ফালাই দিয়ে চলে গেছে, সে তার কোন বিবেকের মানুষ? তার ওয়াইফের এত বড় একটা আমার এত বড় একটা লাইফে ক্ষতি হয়ে গেছে। আমি ইন ফিউচার জানি না আমার বাচ্চা হবে কিনা, আমি বিয়ে হবে কিনা আমি জানি না। আপনার মনে হয় বিয়ে ওয়ার্ডটাই এখন আমার কাছে স্ক্যারি লাগে, রিলেশনটা আমার কাছে স্ক্যারি লাগে, ছেলে মানুষ আমার কাছে এখন স্ক্যারি লাগে। আপনি আমার লাইফটা আমাকে এখন বর্তমানে দেখেন, আমার খুব শখ আমি এভাবে চলতেছি, কারণ আমার মন থেকে আসে না। সো বাট এখন তাহলে কি অবস্থায় আছো? ওর নামে আমি কেস করেছি, কেস কোর্টে চলতেছে এখন। মাঝখানে তো কোর্টের অবস্থা অনেক খারাপ ছিল। ও আসে নাই, ও ফেস করে নাই? ফেস করে না বলতে চোরের মতো আসে, চোরের মতো যায়। আচ্ছা, ওকে, কোর্টে আসে তাইলে? হ্যাঁ, কোর্টে আসে। কথা হয় নাই? আমার সাথে কথা বলবো না। আচ্ছা, সেটেল করতে চায় না? না। ওকে, সমস্যা নাই। কি বলে ওখানে, সে কি বলতে চায়? আমার সাথে তো কথা হয় না তো, কারণ কোর্টে তো তোমার সামনে কথা বলে না? না, কোর্টে তোমাদের হয়নি এখন? না, আমাদের এখনো হয়নি। কারণ ভাইয়া মাঝখানে তো আপনি নিশ্চয়ই জানছেন ইলেকশনের কারণে বা কারণে কোর্ট অনেক অগোছালো ছিল, অনেক স্টিল নাও এখনো কোর্ট বসে না। তো এভাবেই হচ্ছে আপনার প্রসেসিং এ চলতেছে। কারণ আইনের জিনিসটা এত ইজি না যে দ্রুতই সবকিছু হয়ে যাবে। আমি জানি না আমার কতদিন স্ট্রাগল করতে হবে, বাট আমার বিশ্বাস যে আমি এই সাইড থেকে আমি কোনো না কোনো দিন ভালো একটা রেজাল্ট পাবো। কারণ
আমার যা গেছে, হ্যাঁ আমি যতদিন আমার আল্লাহ আমার সহি সালামত রাখছে ততদিন আমি আমার নিজের জিনিস আমি ইনকাম করে কি চলবো। কি চাচ্ছ তুমি? আমার টাকাগুলো দিয়ে দেখ, ওকে এবং সে আমার সাথে যা করছে সেটা শাস্তি হোক, ওকে। তার শাস্তি হওয়া চাই আমি। মানে এক বউ রেখে বা বিয়ে করে, তোমার বিয়ের প্রমাণ তো আছেই, ঠিক আছে, থাকবে না সেই কেন? বিয়ে করে তোমাকে ডিভোর্স না দিয়ে সে আরেকটা বিয়ে করছে, হ্যাঁ। এটা তো আরো অনেক বড় ক্রাইম না? অবশ্যই সে, আমি কি বললাম, যে মেয়ে করছে সেই মেয়েও অপরাধী। সেই মেয়ে আমার ব্যাপারে সব জানতো, ওকে। সব। তাহলে চিন্তা করুন ওই তো মেয়ের এখান ফ্যামিলি থেকে কিরকম। কি বলে আদালত? ওই কি বললো? প্রসঙ্গে এখনো যাওয়া হয়নি যা, ভাইয়া, আচ্ছা, ওকে কারণ অনেক স্লোলি চলতেছে। ওকে। কারণ যারা কোর্ট কাছারিতে যায় তাদের অর্ধেক জীবন এখানেই শেষ হয়ে যায়। আমি প্রত্যেক দিন আমার কোর্টে আসা যাওয়া হয়, আমি টানা 3 মাস ধরে এই কোর্টের পিছনে দৌড়াচ্ছি, যে দেখি না আমাকে ওনারা কোনো সলিউশন দিতে পারে কিনা এই জিনিসটার। শাস্তি তো অবশ্যই আমি চাবো। এখন আমি পাবলিকলি কেন করছি, আমার আমার লাইফটা তো অর্ধেক ধ্বংস করে গেছেই, অর্ধেক না পুরোই ধ্বংস করে গেছে। আমি নর্মাল লাইফ লিটে আছি, হয়তোবা হ্যাঁ আমাকে অনেকে হাসতে দেখে, বাইরে যেতে দেখে, কিন্তু আমার ভিতরে কি আছে আমি জানি। সে তো শুধু আমার সাথে না, আমার আশেপাশে যারা ছিল সবার সাথে আমার সম্পর্ক খারাপ করে গেছে। মানে এমন একটা পার্সন, সে আমার ফ্রেন্ড সার্কেল পছন্দ করতো না, আমার বোনের সাথে চলাফেরা পছন্দ করতো না, আমার আত্মীয়র সাথে চলাফেরা করতো না। সে আমাকে এক ঘোড়া কেন করছে, আমাকে তার পিছনে ছিল আমি এক ঘোড়া না হলে তার আমাকে টাকা, কারণ আমি যখনই টাকা দিতে যাও নিশ্চয়ই কারণ না কারোর সাথে আমি সাজেশন নিতাম, কথা বলতাম। সে আগে আমাকে সাইড করছে সবার সাইড থেকে। আমার সাইড থেকে এমন কোনো পার্সন নাই তাকে যে মানে লাইকই করতো না। সবাই বলতো কি দেখে ভাই, না দেখতে সুন্দর, না হাইটে ভালো, না কোনো কিছু, কি দেখে বিলি তুমি এর থেকে ডিজার্ভ, মানে বেটার ছেলে হচ্ছে ডিজার্ভ করো, কি দেখে? আমি বলছি ও আমাকে ভালোবাসে, তার মধ্যে আমি আমার ফ্যামিলিকে দেখি। তাই বলে একটা বেকার ছেলে, সে তো তার ফ্যামিলির সামনে নিজেকেই তো দাঁড়া করতে পারেনি, তোমাকে নিয়ে কি দাঁড়া করবে? তারপর আমি সবার এগেনস্টে যায় তার সাথে ছিলাম, আর আজকে সে আমার একা ফেলে গেছে। আমার কি এটাই অপরাধ ছিল যে আমি একটা বেকার ছেলের হাত ধরছি, আমার বাবার সবকিছু দিয়ে দিছি, আমার সবকিছু ফালাই দিছি, তার জন্য চেঞ্জ হতে চেষ্টা করছিলাম, তার জন্য সবকিছু ছেড়ে দিতে তোমার চেয়েছিলাম। সাথে ওর সাথে লাস্ট কথা কবে হলো? সেপ্টেম্বরে হয়েছে, 25-এ। মানে ও বিয়ে করার পরে? না, বিয়ে তো আমার 22-এ হয়েছে ভাই। আরে এই যে নতুন বিয়ে করার পরে? ওই দিনই আমি সবকিছু ক্লিয়ার হয়েছে যে মেয়ের সাথে বিয়ে হয়েছে। কিভাবে? আমি ওর ফেসবুকের আইডি আমার কাছে ছিল, তখন ওই আইডিতে ঢোকার পর নট অনলি ওই মেয়ের সাথে, অনেক মেয়ের সাথে কথা বলতো, অনেক মেয়ে। আমি অবাক হয়ে গেছি, এটা আমি কাকে দেখতেছি, এই লোক আমার পিঠ পেছনে এগুলো করতো। এতদিন দেখো নাই? এতদিন কিভাবে দেখতাম? আচ্ছা, তুমি ফেসবুক ছিল না তোমার হাতে? আমি ভাইয়া, আমি এমন একটা মেয়ে ছিল যে আমি আমার হাজবেন্ডকে ট্রাস্ট করি, সে আমার সাথে কখনো বিট্রে করবে না। ওই যে আমি বললাম না, আমি হাসপাতাল থেকে যখন বাসায় আসছি ও মিসিং ছিল, ফোন ধরতেছিল না, এই ফার্স্ট টাইম আমি ওকে ফোনে পাচ্ছিলাম না। যখন ও আমাকে, আমি যখন ওকে ভিডিও কল বারবার কেটে দিচ্ছিল, ঠিক তার 15 থেকে 20 মিনিট পর সে গাড়িতে উঠে আমাকে ফোন দিয়ে বলছে সে তার আম্মার সাথে। আমাকে তোমার মাকে তো আমি ফোন দিয়েছি, তোমার মা তো বাসায়, তুমি কার সাথে? পরে সে আমার বাসায় আসছে, সেদিনই সে আমাকে ফার্স্ট কনফারেন্স করে যে সে আমার সাথে হ্যাপি না, সে আমার সাথে থাকতে চায় না। আমি বলছি ও আমার সব কিছু শেষ করার পর, আমার পেটে সেলাই করা, আমি এত বড় একটা অপারেশন দিয়ে তুমি আসো না আমারে দেখতে, আমি তোমারই বাচ্চার মা, তুমি আমাকে বাধ্য করছো, তুমি আরেকটা ক্রাইম করছো, তুমি তোমার নিজের বাচ্চারে খুন করছো, আমি তো অপরাধী ভাইয়া। সে কি তাহলে? সে চাইছে তার মনে যদি আসলেই যদি আমার সাথে সেটেল হওয়ার ছিল, সে যদি ফ্যামিলি চাইতো, তাহলে তো সেই উল্টা আমাকে বলতো যে না এটা আমার বাচ্চা, আমি রাখবো, কারণ তার মাইন্ড ওটা ছিলই না। তাহলে আমার এই 7টা বছর সে খায়া গেছে। আপনি কি মনে করেন আজকে যদি আমি সিঙ্গেল থাকতাম, আমি আমার প্রফেশন থাকতাম, আমি ভালো একটা জায়গায় যেতে পারতাম না? তুমি সেই গল্প বলো দেন, ও আসলো তোমার বাসায়, তোমাকে এটা বললো, দেন তখন তুমি? তখন বললাম তোমার লাইফে কেউ আছে আমাকে বলতে পারো? বলকে আমার লাইফে কেউ নেই, আমি কোনো মেয়ে মানুষ পছন্দ করি না, আমি আমার লাইফে একা থাকতে চাই, আমি আমার ফ্যামিলিকে পছন্দ, আমি বাইরে চলে যেতে চাই, আমি থাকবো না একই দেশে। আমি না না, কথার টোন অন্যরকম, তুমি আজকে কোথায় ছিলা, কার সাথে ছিলা? আমি যেদিন জানতে পারবো, আমি সবকিছু হয়তো মেনে নিতে পারবো, কিন্তু প্রতারণা মেনে নিতে পারবো না, কারণ তোমাকে আমি সবকিছু স্পেস দিছি। তুমি আমার সাথে, তোমার ওয়াইফ কম, তোমার ফ্রেন্ড ছিলাম আমি, তুমি এটা ভালো করে জানো, তুমি আমার সাথে ওপেনলি কথা বলতে পারতা। পরে বলছে না তুমি যেটা চিন্তা করতেছো এরকম কিছুই না।
হ্যাঁ, আমি একটু মেন্টালি ডিস্টার্ব, আমার ফ্যামিলি থেকে আমি ডিস্টার্ব, আমি আমার লাইফে কিছু করতে পারতেছি না, আমি তোমার জন্য কিছু করতে পারতেছি না, এগুলো নিয়ে আমি অনেক কিছু, আমি মেন্টালি অনেক ডিস্টার্ব। আমাকে মেন্টালি ডিস্টার্ব থাকলে মানুষ ওয়াইফের সাথে আরো বেশি কথা বলে, ফ্যামিলির সাথে কথা না বলো, ওয়াইফের সাথে তো মানুষ হচ্ছে কথা বলে। রাইট। তুমি তো আমার সাথে সবকিছু শেয়ার, তুমি যদি আমার সাথে সবকিছু শেয়ার, তুমি এগুলো আমার সাথে শেয়ার, আমি চাই তোমার খারাপ লাগাটা আগে তুমি আমার সাথে শেয়ার করো, বাট না, তুমি আমার থেকে দূরে যাচ্ছ। কই, আগে তো যাও নাই। কি বলে সে তখন? বলকে না, আমি এখন সবার কাছ থেকে দূরে থাকতে চাই, শুধু তোমার থেকে না, আমি আমার ফ্যামিলি থেকে দূরে থাকতে চাই, আমার লাইফে আমি কাউকেই চাই না। আমাকে এটা কোন ধরনের কথা, তোমার লাইফে কাউকে চাও না, তোমার লাইফে আমি আসি, তোমার লাইফে আমিও আছি, তোমার ফ্যামিলি, তুমি যেরকম তোমার ফ্যামিলিকে ছাড়তে পারবে না, তুমি আমাকেও ছাড়তে পারবে না, আমিও তোমার ফ্যামিলির পার্ট। তুমি আমাকে বিয়ে করছো, আমি তোমার ওয়াইফ, গার্লফ্রেন্ড হতাম তাহলে তোমার সাথে আমি ব্রেকআপ করতাম, তোমার ওয়াইফ আমি এখন, আমার লাইফটা তোমার নামে করছি আমি, আমার লাইফটা এখন তোমার কাছে, এত তো ইজি না। কি বলে তখন? তখন সে আমার কাছ থেকে টাইম নিচ্ছে যে আমাকে একটু টাইম দাও, আমি একটু গুছাই, আমি তোমাকে সব পরে বলবো। আমাকে কি বলবা, ধাক্কা দিবা আমাকে? বলকে না, তুমি যেরকম চিন্তা করতেছো, তুমি এতটুকু আমার কাছ থেকে লিখে তো আমাকে কোনোদিন কোনো মেয়ের সাথে দেখবা না, আমি চাইলে এখনই প্রমাণ দেখাইতে পারি, আমি যতবার তা কাজ করছি, তোমার লাইফে কেউ আছে, তোমার লাইফে কেউ আছে, তোমার লাইফে। সে বলছে আমি আমার ওয়াইফকে সুখে রাখতে পারি না, আমার লাইফে আবার কোন মেয়ে থাকবে? তোমার মনে হয় আমি নিজে মরে যাবো তা আমার লাইফে অন্য কোনো মেয়ে থাকবে? আর আজকে দেখেন ওই মেয়ের সাথে ও আছে, আর আমি কই আছি। সে কত বড় একটা প্রতারক হলে এই কথা বলতে পারে। তোমাকে টাইম দিয়ে তারপরে চলে গেল? হ্যাঁ, মানে টাইম তুমি দিলা কয়েকদিন। এর মধ্যে তার বড় ভাই হচ্ছে কাতারে থাকে, কাতারে কোথায় জানি জব করে, সরকারি কোন অফিসে জব করে, মানে তারা হচ্ছে 3 ভাই, তার বড় ভাই হচ্ছে কাতারে থাকে, আর মেজো ভাই ওর সাথেই থাকে। মেজো ভাই হচ্ছে ওর কোন ফ্রেন্ডের জানি হচ্ছে ব্রেডের বিজনেস আছে, ওইটা পার্টনার হিসেবে আছে। তো ওরা বর্তমানে উত্তরাতে থাকে। তো মোটামুটি ওই সাইডে ওদের কম বেশি ছিল, কারণ উত্তরাতে যেহেতু অনেক দিন ধরে থাকে ওইখানে। তো আপনার হয়েছে, তো আমাকে অর্ডার বলে যে ভাইয়া আসতেছে, তোমার ব্যাপারে নিয়ে একটু ঝামেলা হয়েছে, তা আমাদের মধ্যে আগের মতো দেখা সাক্ষাৎ হবে না, কথাবার্তা হবে, দেখা, আমি হয়তো তোমার এখানে এসে টাইম দিতে পারবো না, আসবো। আমি কই এত চেঞ্জ, তোমার ভাই তো আগেও আসছে, এত চেঞ্জ, তোমার ভাই তো আগেও আসছে, আগেও আসছে। আমাকে বলে তুমি তোমার ফেসবুক টেজ সব থেকে হচ্ছে আমাকে ব্লক করো, এবং আমার ফ্যামিলি সবাই যাকে আছে সবাইকে ব্লক করো, ঠিক আছে, কে যেন তোমার আইডিটার কিছু না দেখতে পারে। আমি আরেকটা কথা মিস করছি, আমার গাড়ি ছিল, ওই গাড়িটা ওর কাছে ছিল 3 বছর, ওর গাড়িতে, আমার গাড়িতে ওর ফ্যামিলি, ও যাওয়া আসা করতো, ঘুরতো ফিরতো। আপনি কি মনে করেন ওর ফ্যামিলি জানতো না? একটা বেকার ছেলে, হ্যাঁ, 22 লাখ টাকার একটা গাড়ি নিয়ে বাসায় গেছে, আপনি কি মনে করেন ওর ফ্যামিলি জানতো না? ওর ফ্যামিলি ছিল দূর, ও বেকার ছেলে, জাগা যা মন চায় তাই করুক, ও করে কেটে খাক, আমাদের তো প্যারা নেই, আমাদের তো প্যারা দিতেছে না। এটা হলো ওর ফ্যামিলিতে। নইলে ফ্যামিলি যে আসলে ওই লেভেলের থাকতো, ওকে বসায় বলতো তুই কোথায় কি করতেছ, তুই রাতভর বাসায় থাকোস না, এই মেয়ের সাথে কি, ওই মেয়েরা আনা, ওই মেয়ের সাথে আমরা কথা বলি, তোরা কি চাইতেছস, করছো ওর ফ্যামিলি। বাট তুমি তো অনেক কিছু যেভাবে বলতেছো এখন তুমি সব বুঝতা, তারপর তুমি এই ঘটনা কিভাবে ঘটাইলা? না, আমি তখন এটা বুঝতাম যে ওর ফ্যামিলির সাইড থেকে প্রেশারে আছে, আমি এটা বুঝি নাই যে হচ্ছে সে আমাকে এরকমভাবে ডিচ করবে, আমাকে মাঝ রাস্তায় ফালায় দিয়ে যাবে, আমাকে মানে মানে সর্বশান্ত করে গেছে। তার মেন মোটিভটা ছিল যতদিন আমার টাকাটা খালি না হোক ততদিন সে আমার সাথে ভালো থাকবে। যখন দেখছে তাকে আমি আর টাকা দিতে পারতেছি না, তখনই তার কাছে আমার কাছে আর ভালো লাগে না, কারণ সে তখন আমাকে টাকা দিতে পারতেছে না। ওর সাথে লাস্ট 6 মাস, মানে আপনার 2025 কি যে গেছে আল্লাহ মাহবুব জানে, আমরা এমন কোনো দিন নাই আমরা ঝগড়া না করতাম। আশরাফ তুমি আমার টাকা নিয়ে কি করছো, আশরাফ আমার টাকার হিসাব দাও, আমার টাকা দাও, আমার টাকা দাও, আমার টাকা লাগবে, আমার কাছে টাকা নেই, যেহেতু তুমি কিছু করতেছো না আমার টাকা ব্যাক দাও। তখনই সে পালাইতো, তখনই কথা স্কিপ করতো, তখনই আমি ওকে প্রেশারেট করা শুরু করছি, তুমি আমাকে তোমার ফ্যামিলিতে নিয়ে যাও, নাহলে আমি তোমার বাসায় যেয়ে উঠবো, আমার ধারা আর হচ্ছে না, আমি সংসার চাই, আমি এভাবে আর একা থাকতে পারবো না, বিয়ে যখন করছো এখন তোমার দায়িত্ব নিতে হবে, তোমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, তুমি আর আমাকে আর আলাদা করে রাখতে পারবে না। এটা তো মাঝখানের কথা বলতেছো তুমি? না, এটা 25-এর কথা। মানে যখন তোমাকে টাইম চাইলো? হ্যাঁ,
ওকে, তখন থেকেই ওকে আমি প্রেশারেট করা শুরু করছি। টাইম চেয়ে তো তোমার কাছ থেকে চলে গেল সে। চলে গেল বলতে ওই যে তখন ওই যে বললাম না ওরা একটা নানি অসুস্থ ছিল, এখানে টাইম নিত যে আমার ফ্যামিলি এখন অনেক বাজে একটা অবস্থা আছে, একটু গুছাক, মানে ওর অলওয়েজ ওর বাহানারি। আর ও জানতো আমি ওর প্রতি আমি অনেক উইক, ওর কথা আমি ফালাতে পারবো না, কারণ আমার লাইফে ও ছাড়া কেউ নাই। আমি টোটালি ওর উপর ডিপেন্ডেন্ট, টোটালি, মানে পুরো ব্লাইন্ড হয়ে গেছে যে না এই লোকটা ছাড়া আমাকে দিয়ে চলবেই না। কেন চলবে না, সে তো আমাকে সবকিছু থেকে ডিটাচ করে দিয়েছে, সবকিছু। তুমি ব্লক করছো সবাইকে? সবাইকে, এভরিথিং, মানে শুধু সবাইকে ব্লক করে দিছো? ওই যে আমি পরে না, এরপরেই তো ভাইয়া সন্দেহটা আরো বাড়ে। আর ও জানতো না যে আমি পিঠ পিছনে ওর খবর নিতেছিলাম। পরে আমি ওর গ্রামে লোক পাঠাই, তখনই হয়েছে আমি জানতে পারি যে ওই মেয়ের সাথে ওর বাসা থেকে ফ্যামিলিগতভাবে কাবিন করা রাখছে। ওকে। ইভেন ওর ভাইরে নেই আমি বসে এই ম্যাটারটা নিয়ে, ভাইয়া হাউ, আপনি জানেন না আপনার ভাই বিবাহিত, আমাদের ফ্যামিলিতে এগুলো কোনো ম্যাটার করে না, বউ আসে আর যায়। তখনই বাবু কেছে আমি কোন ফ্যামিলিতে যাই বসছি যার বড় ভাই এই কথা বলতে যে আমাদের ফ্যামিলিতে বউরা আসে আর যায়। তাহলে বললাম তাহলে আপনি আপনার বউর সাথে তাহলে ডিচ করবেন, সময় হলে করব। তাহলে বুঝতে পারছেন ফ্যামিলিটা এরকম। আমি বুঝে গেছি ভাই, ওর ভাইয়ের সাথে কথা বলার পরে আমি বুঝে গেছি যে হয়েছে এই কাহিনী হবে। তখনই আমি বুঝে গেছি যে না, এটা এন্ডিং অনেক খারাপ। পুরা ফ্যামিলি প্ল্যান ছিল, কারণ একটা ছেলে তখনই এত দূরে আগাতে পারে যখন তার ফ্যামিলি সাপোর্ট থাকে, তখনই সাপোর্ট থাকে। এই যে ও এখন যা করতেছে আর ফ্যামিলি সাপোর্ট নাই। তো তুমি ওকে তা আমার কথা হলো সে হচ্ছে যে মেয়েটাকে এখন বিয়ে করেছে তার মানে মামাতো বোনকে, তুই তো তারও বিয়ে করছস, সংসার করছস, তা আমার মতো কমতি ছিল কি? তুমি আমাকে তোমার মতো করে নিতে পারো নাই, কারণ তুমি চাওই নাই। আমি ঠিকই চাইছি, তুমি চাও নাই। আজকে যদি সে যায় আমাকে বলতো দেখো তোমাকে আমি শর্ত দিলাম, তুমি যদি আমার বউ হয়ে থাকো, আমার যদি সংসার করতে থাকো, আমি যেভাবে বলবো তুমি সেভাবে করবা, পারবা? আমি ওটাতেও রাজি ছিলাম। বলছি তুমি আমাকে বলো, খালি আমাকে যদি বলো আমার চোখও আমি নিজে মানে ফেলে দিয়ে অন্ধ মতো চলে তাও চলবো, তাও আমি চাই সংসার টিকুক, তাও আমি চাই তুমি আমার লাইফে থাকুক। এটা আমার সাইডের কথা ছিল। আপনি কি মনে করেন এখন যে মেরে বিয়ে করছে মেয়ের সাথে থাকবে কয়দিন? দেখেন এটা তো একটা ঢাল। এখন দুজন হচ্ছে ট্রাই করতেছে বিদেশে পালানোর জন্য। পুরো ফ্যামিলি এখন পলাতক। ওকে, যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুক, তার বিচার হোক। যদি দুনিয়াতে তার বিচার না তুমি হোক। যে কোর্টে যাওয়ার আগে লাস্ট কি করছো? ওর ফ্যামিলির সাথে বসছিলাম, সেটাই শুনি একটু। তো কাহিনী যখন জানছে তখন ওর পুরো ফ্যামিলি নিয়ে আমাকে নিয়ে বসছে। তো আমার সাইডে যারা ছিল, ও সাইডে যারা ছিল, আমরা বসছি। বসার পর সালিশ বসছিলাম, বসার পর মীমাংসা হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হইতেই পারে, তোমাদের মধ্যে সলিউশন তোমাদেরকে মানে আমাদেরকে 3 মাসের টাইম দিছে, যে 3 মাস টাইম নাও, একসাথে থাকো, দেখো তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয় কি না, ঠিক আছে? তারপর যদি না হয় আমরা আবার বসবো। তো সেটা 25-এর কথা? হ্যাঁ, বসে নাই এরপরে বসা তো দূরের কথা নাই, যেদিন আমরা বসি তারপর দিন থেকে পুরা ফ্যামিলি গায়েব। ওর নাম্বার বন্ধ, ওর ফেসবুক তো আগেই বন্ধ করছে, ওর হোয়াটসঅ্যাপও ও ডিলিট করে দিছে। ও এখন পুরা নিউ একটা লাইফ ওর। আমার সাথে যে লাইফটা ছিল টোটালি সে ওই লাইফটা থেকে ও আরেকটা লাইফে চলে গেছে। তখন আমি বুঝেছি ওর ফ্যামিলির সাথে আমি কনে ভাইয়া ওর নাম্বার বন্ধ কেন? আপনারা তো কালকে না আমার সাথে বসলেন, ওরা আমার সাথে কথা বলতে দিচ্ছেন না কেন? ওকে আমার কাছে পাঠাচ্ছে না, আমি আসি, বলকে ওকে একটু টাইম দাও। ও এর মধ্যে ওর বাবা মারা যায়। ওকে, মানে আমি যেদিন ওর মানে ভাইয়ের সাথে বসি এর মধ্যে হচ্ছে ওর বাবা মানে হার্টের প্রবলেমের কারণে হচ্ছে উনি মারা যান। তো এই ঘটনাটা যখন ঘটতেছিল তখন আমার শ্বশুর আব্বা জীবিত ছিল না। তো ওইটার একটা দোহাই দিছে যে এখন আমার আব্বা মারা গেছে, আমরা ওই মেন্টাল কন্ডিশনে নাই, তারপর হচ্ছে তোমার এই ব্যাপারটা আমরা নিতে পারতেছি না। তারপর আমার ছোট ভাই, ওর ভাইয়েরাও যে আমার ভাইয়েরা যে আমি আপনার ভাইরা কি করছে? আপনারা করাইছেন বিয়ে জিনিসটা আপনারা খেলা মনে করেন?
আপনাদের কাছে খেলা মনে হইতে পারে, আমার কাছে খেলা না। যদি আমার কাছে খেলা হতো তাহলে আজকে আমার 4টা 5টা বিয়ে হয়ে যেত। করছে তো একটাই, একটা করে আমার শিক্ষা হয়ে গেছে। পরে এই তো ওই পর থেকে এই লাস্ট ওই সালিশরি লাস্ট ওর চেহারা আমি দেখছি। তারপর এই কদিন আগে কোর্টে ওর চেহারা দেখলাম। পরে এই তো ওই পর থেকে এই লাস্ট ওই সালিশরি লাস্ট ওর চেহারা আমি দেখছি। তারপর এই কদিন আগে কোর্টে ওর চেহারা দেখলাম। তার মধ্যে যখন আমি মামলা মোকদ্দমা করি, ওর ফ্যামিলি সাইড থেকে জানি না কারা কি করতেছে, আমাকে ফোন দিয়ে হুমকি দামকি দেয়, আমাকে থ্রেট দেয়, আমার নামে হচ্ছে নানান ধরনের কথাবার্তা ছড়াইতেছে। ঠিক আছে, যে আপনি যেটা বললেন, আপনাকে যেটা বললেন, হ্যাঁ ঠিক আছে, এগুলো করাইতেছে। আমার নামে দুনিয়ার ফেক আইডি খুলে, মানে আমার যত পার্সোনাল ছবি আমি আমার হাজবেন্ডকে পাঠাইছি, আমার পার্সোনাল ছবি তো আমার হাজবেন্ডের কাছে তো থাকবে, ওগুলো অনলাইনে ছাড়তেছে। এগুলো কারা করতেছে তাহলে? ওরা কি মনে করছে এগুলো করে কি আমি চুপ হয়ে যাবো বা ওনাদেরকে আমি ছেড়ে দেবো? না। এখন তুমি কি চাও? ওই যে বললাম, আমি চাই ওর বিচার হোক, আমার টাকাগুলো আমাকে দিয়ে দেয়। কত টাকা? 40 লাখ টাকা। 40 লাখ দিছো? হ্যাঁ। 20-25 না বললা? না, 40 লাখ দিছে। আমার কাছে ভাইয়া স্টেটমেন্ট আছে। তাহলে এত টাকা দিয়ে কি করছো? আচ্ছা ওকে, এত টাকা দিয়ে নিজে বাস খাইছি। আচ্ছা, আর বিয়েটা? কোন বিয়ে? যে তোমাকে দেখে আরেকটা বিয়ে। ওইটা তো প্রতারণা মামলা তো খাইছেই হোক, ও খাইছে, ওই মেয়ে তো খাইছে, ওরা তো পুরাই এখন মানে আইনভাবে যেভাবে আমার পদক্ষেপ নেওয়ার আমি নিছি সেটা নিয়েছো। তার তুমি কি চাও? টাকাটা চাও? আর ঠিক আছে, ওর শাস্তি হোক, ও যেটা করছে। ওকে তো লাইফে চাও না? শিক্ষা হয়েছে? মাপছে ওকে বলতে না, আমার লাইফে আমি কোনো ছেলেই চাই না। ওকে, মাপ এই যে হাতে যারা দেখতেছে, এই আমার লাইফে ছেলে ওয়ার্ডটা আমার কাছে এখন 20। হ্যাঁ, অনেক কথা বাবা, জানি না ইন ফিউচার কি হয় আমি বলতে পারবো না। হ্যাঁ, এতটুকু বলবো, আমি আমার লাইফে ভালো থাকতে চাই, অ্যাটলিস্ট নিজের জন্য বাঁচতে চাই। সুসাইড পর্যন্ত করার ট্রাই করছিলাম, পরে চিন্তা করলাম সুসাইড করে তাকে ভালো থাকতে দিব? আমার লাইফে আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করছি। এখন বর্তমানে আমার লাইফে যারা আছে, যারা আমাকে সাপোর্ট করতেছে, আল্লাহ তাদের বাঁচায় রাখুক। আমার এমন খারাপ সময় তারা আমাকে সাপোর্ট দিচ্ছে, 1 মিনিটের জন্য আমার একা ছাড়া না, ইভেন এখনো না। তাদের জন্য আমি এখন এই সুস্থ অবস্থায় এখানে আছি। এই যে আপনার সামনে কথা বলতেছি, মানুষের সামনে কথা বলতেছি, তাদের অনেক বড় এফেক্ট আছে। কারণ তারা আমাকে যে শক্তিটা দিছে, তারা আমি অনেক ব্রেকডাউন ছিলাম, অনেক সুসাইড করারও ট্রাই করছি। আমার বাসায় আবার অনেকগুলো, আমি আবার বিড়াল পালি, অনেকগুলো বিড়াল আছে, ওদের মুখের দিকে, কারণ আমি জানি একটা এতিম জিনিসের কত ইফেক্ট পড়ে দুনিয়াতে যখন কিনা আমি না থাকলে এই বাচ্চাগুলোকে খাওয়াবে কে, দেখাশোনা করবে কে? কারণ আমি ওর ফ্যামিলি, আমি ওদেরকে ছেড়ে দিতে পারবো না, আমার যতই কষ্ট হোক। এরকম লোক কারো না, কোনো ফ্যামিলির না, কোনো পার্সনের না, কোনো কিছুই না। ও যেখানে যে সুবিধা পাবে ওইখানে ওইটা ইউজ করবে। নিজেকে এখন আয়না দেখলে আমি চিনতে পারি না যে এই মানুষটা আমি। এই একটা ছেলের পিছনে এখন আশেপাশে দেখবেন যে মেয়েরা অনেক কিছু করে, অনেক কিছু ছেলেদের কাছ থেকে নাই করে। আমি উল্টা দিছি। কেন দিছি? সেজন্য আমার সাথে ভালো থাকে, আমার ফ্যামিলি হয়ে থাকে। তুমিও ভালো থাকতে চাইছো, তুমি একটা অবশ্যই ভাই, আমি একটা সুস্থ লাইফ চাইছি, একটা লাইফ লিড করতে চাই যে আমার গার্জিয়ান থাকুক, আমার ফ্যামিলি থাকুক। সবাই দিন শেষে কিন্তু আপনার একটা ফ্যামিলি চায়। সে তো আমার ফ্যামিলি তো দূরের কথা, আমার রাস্তায় নামায় দিয়ে আমার চলে গেছে। টাইম লাগবে আমার এই জিনিসটার থেকে উঠতে, অনেক টাইম লাগবে। কারণ ওই লোকটার পিছনে আমি 7টা বছর দিছি। তার সাথে মেন্টালি অ্যাটাচমেন্ট থেকে শুরু করে আত্মা পর্যন্ত তার সাথে আমার ছিল। আমি যতই ভাই আমাকে দেখলে যতই যাই মনে করুক না করুক, অ্যাটলিস্ট তার সাথে আমি এই জিনিসটা করে নিই। আজকে যদি আপনি যেটা বললেন আমি মিডিয়া লাইনের মেয়ে, আমি বোল্ডভাবে চলাফেরা করি, তাহলে তো চিটটা আমি করতাম, রাইট, টাকাটা আমি নিতাম, তার ফ্যামিলিকে আমি টর্চার করতাম। তার ফ্যামিলি আজকে আমার সাথে আসতো কথা বলতে, ও আসতো আমার সাথে কথা বলতে, আজকে হয়তো সে পাবলিকলি জিনিসটি জানাইতো যে এই মেয়ে তো আমার সাথে চিট করছে, আমাকে রেখে হ্যান করছে, গেছি। তার সাথে লয়াল ছিলাম, যাই করছে না লয়াল ছিলাম আমি। ওই যে বললাম না, সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখাই মানুষ তাই বিশ্বাস করে, হয়তো বা আমার ওইটা দেখানো দরকার ছিল যে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়া হয়তো বা তাকে এখন আনছি, বাট সে তো আমার সাথেই থাকতো। আপনি রেস্টুরেন্ট থেকে শুরু করে মার্কেট থেকে সব জায়গায় সে আমার সাথে ছিল।
সব জায়গায় আমি একা কোথাও যেতাম না। তখন তুমি কাজ টাজ করতো না? ভাইয়া ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি টোটালি সবকিছু থেকে একদম সাইড। হ্যাঁ, আমার বিজনেস যেটা ছিল, কি বিজনেস ওটা? আমার একটা অনলাইন পেজে কাপড়ের বিজনেস। আচ্ছা। আর আমি টুকটাক ইভেন্টে কাজ করতাম ভাইয়া। আর আপনারা তো মানে আমার তো তখন হচ্ছে ফেসবুক রানিং, আমি ভিডিও টিডিও ছাড়তাম, আমি করতাম, কারণ ওগুলোর উপরে ভিউ হয়তো আমার টাকা আসতো, অনলাইন থেকে ভালো লেভেলের টাকা আসতো আমার। তো আমার বাইরে কিছু করা লাগতো না। আর যখন মনে করেন আপনার এখন আমার যে ওই যে গাড়িটা যেটা ছিল, ভাগ্যিস আমি ওটা ওর নামে করি নাই। মানে আজকে ওটা গাড়ি তো অনেক আগেই নিয়ে আসছি। তো আছে সেটা বিক্রি করেছে? না, এখন চলতেছে কিভাবে ভাইয়া? ওকে। সেটা আমার শেষ সময় ছিল, এখন ওইটাই আমি বিক্রি করে দিয়ে আমি এখন চলতেছি। কারণ ওই শারীরিক অবস্থা মেনেই কোথাও আমি যাব, কারণ আমি বেশিরভাগই আমার বেড রেস্টে থাকতে হয়। এই অপারেশন হওয়ার পর কতটুকু ইফেক্ট হয়েছে, আমি 95 থেকে এখন আমার হচ্ছে 98 কেজি আমার। আমি বেশিরভাগ টাইমে অসুস্থ থাকি, কারণ আমি একটা জায়গায় যে 4-5 ঘন্টা যে হচ্ছে জব করবো বাই করবো ওই মেন্টালি কন্ডিশনে নাই। তার মধ্যে আমার হচ্ছে 2 দিন পর পরই আমার কোর্টে আসা যাওয়া করা লাগে, এখানে যাও এখানে যাও এখানে যাও, দৌড়াদৌড়ি করা লাগে। এখন আমি আমার এই শেষ সম্বলটা দিয়েই চলতেছি, কিন্তু এটাও আমি জানি এটাও একটা টাইমে ফুরায় যাবে। আমার তো অন্য জায়গাতেই করতে হবে। আমি চেষ্টা করতেছি আমার বিজনেসটাকে বাড়ানোর জন্য। কিছু তো করতে হবে ভাই, বসে থেকে তো লাভ নেই। আমি আবার হচ্ছে সোশ্যাল লাইফে কবে ব্যাক করবো না করবো আমি জানি না, কারণ আমি অনেক টাইম লাগবে আমার ওই জিনিসটার থেকে আমি বেরোতে পারতেছি না, যে এই লোকটার জন্য শুধু ফাইন্যান্সিয়ালি না, ফিজিক্যালি মেন্টালি সব কিছু থেকে ব্রেকডাউন করে গেছে। যাক, আই হোপ বেলি তুমি উঠে দাঁড়াবো আবার, এবং তুমি তো আসলে যেই বিচারটা চাচ্ছ আই হোপ যে তুমি সেটা পাবা। কিছু বলতে চাইলে বলতে পারো, আমরা শেষ করি। এটাই বলতে চাই যে এখনকার বর্তমানে হচ্ছে দুনিয়াতে কেউ কারো না, নিজের ফ্যামিলি থেকে শুরু করে নিজের ভালোবাসা মানুষ থেকে শুরু করে কেউ কারো না। অন্ধের মতো কাউকে বিশ্বাস করা উচিত না। আর সবার আগে হচ্ছে নিজেকে নিজে ভালোবাসতে শিখুন, কারণ যখন নিজেকে নিজে ভালোবাসবেন, যখন নিজে একটা জায়গায় দেখবেন, তখন না ওই মানুষগুলো এমনি আপনার কাছে আসবে। আর যখন মানে আমি আমার লাইফ থেকে শিক্ষা পাইছি যে যখন হচ্ছে আপনাকে বাদ দিয়ে সে অন্য কিছু যখন প্রায়োরিটি দেবে, সে আপনার না, সে কখনোই আপনার না। করবেন না কেন? অবশ্যই করবেন, লিমিটেড থেকে করবেন। আমার মতন মানে পুরো দুনিয়াদারি উজাড় করে করবেন না। আমি হয়তো একা ছিলাম, আমার ফ্যামিলি ছিল না দেখে, তার উপরে ডিপেন্ডেন্ট ছিলাম দেখে, তাকে অন্ধের মতো ভালোবাসতাম দেখে, তাকে অ্যাজ এ গার্জিয়ান হিসেবে দেখতাম দেখে হয়তো সব কিছু দিয়ে দিছি। আজকে যদি আমার সাইড থেকে যদি আমি ওরকম নেগেটিভ পার্সেন্টের উল্টা তার কাছ থেকে আমি নিতাম, তাকে বাধ্য করতাম। যাই হোক, সবাই ভালো থাকুন। আমার লাইফ থেকে এটাই শিক্ষা নেন যে অন্ধের মতো কাউকে বিশ্বাস করেন না, স্পেশালি ভালোবাসার মানুষকে। ভালোবাসেন, ভালোবাসা ভালো জায়গায়, অন্ধের জায়গায়। অন্ধ হওয়া যাবে না, ভালোবাসা অন্ধ হলে মনে করেন আপনি শেষ। আর বর্তমানে যুগে এটাই হচ্ছে। আর প্রতারণা, আল্লাহ মাফ করুক, যার সাথে প্রতারণা হয়েছে সে জানে। আপনি হয়তো বা আপনার নেশাখোর স্বামীর সাথে থাকতে পারবেন, মার্ডার করা স্বামীর সাথে থাকতে পারবেন, কিন্তু যে স্বামী আপনার সাথে প্রতারণা করে, আপনাকে রেখে অন্য জায়গায় মুখ মারতে পারে, 10 জনের জায়গায় মুখ মারতে পারে, তাকে নিয়ে আপনি থাকতে পারবেন না। এটাই। আর থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাকে টাইম দিছেন, আমার ব্যাপারটা পাবলিকলি বলার জন্য সুযোগ দিছেন। এই মুহূর্তে আপনার এই সাপোর্টটা আমার দরকার ছিল, কারণ আমি চাই যে আমার মতন যারা একা মেয়ে বা যারা হচ্ছে স্ট্রাগল লাইফে করে, তারা যেন এরকম বোকামি না করে। ভালোবাসুন, ভালোবাসা ভালো জায়গায়, আর অন্ধর জায়গায় অন্ধ না হন। নিজেকে ভালোবাসুন, নিজের লাইফ নিজে সেট করুন, কারণ একটা মেয়ে যখন নিজের লাইফে যখন সেট না থাকে, তখন আজকে আলহামদুলিল্লাহ আমি হয়তো ওরকম এনাফ স্ট্রং দেখে আমি এখন এখানে টিকে আছি। নাহলে ওই যে রিসেন্টলি যে একটা মেয়ের কাহিনী হইলো, আপনার ওই যে আলভি স্ত্রী যে জিনিসটা করছে, ইকরা, তার একটা বেবি ছিল ভাইয়া, আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে, আমার বেবি নাই। নাহলে আজকে ওই বাচ্চাটাকে নিয়ে আমি রাস্তায় ঘুরতাম। কারণ একটা জিনিস দেখেন, যে লোকটা তার ওয়াইফকে সে স্বীকৃতি দেয় না, সে বাচ্চাটাকে কিভাবে স্বীকৃতি দিত? আল্লাহ হয়তো জানতো যে আমার নসিব এগুলো ছিল দেখে ওই বাচ্চাটা দুনিয়াতে আসে নাই। এই তো ভালোবাসা ভালো, যেরকম ভালোবাসা খারাপও।
ইউ।